সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের লেকচার 2 তে। সো আমাদের লেকচার 2টা হবে, আমি বলছিলাম আগে, ইলেকট্রন বিন্যাস নিয়ে হবে। বাট আগে আমি সামারি করে দিছি তোমার লেকচারটা, স্লাইডেও কিছু সামারি আছে, দ্রুত ঝটপট বইটা দাগাই ফেলবো। দেখো এই যে 69 সালে মেন্ডেলিভ 63টা মৌল ডান পারমাণবিক ভর অনুযায়ী সাজাই, এই কথাটাই 2-3 বার বলা হয়ে গেছে। সো এই হচ্ছে মেন্ডেলিভ যখন সাজায় তখন এখানে 12টা পর্যায় ছিল, 8টা গ্রুপ ছিল। ওই যে বললাম আমাদের কিন্তু এখন 7টা পর্যায়ে 18টা গ্রুপ, সেখানে এরকম ছিল ব্যাপারটা, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার। পরবর্তীতে এই যে পর্যায় পারমাণবিক সংখ্যার ক্রম অনুযায়ী সাজানো হয়, মেন্ডেলিভ সাজাই ছিল ভর অনুযায়ী, পরবর্তীতে পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজানো হয় 7টা পর্যায়ে 18টা গ্রুপে। ওকে ডান। এটাকে বলা হয় দীর্ঘাকার পর্যায় সারণী। সো যেহেতু এটা অনেক বড় একটা ব্যাপার, 18টা গ্রুপ 7টা পরে দীর্ঘাকার পর্যায় সারণী বলতেছে। সো এটা হচ্ছে আধুনিক পর্যায় সূত্র। একটা হচ্ছে 2টা সূত্র আছে, একটা মেন্ডেলিভের পর্যায় সূত্র, যে মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভরের ক্রমবৃদ্ধি অনুসারে পরিবর্তিত হয়। পারমাণবিক ভরের, এটা মেন্ডেলিভের। আর আধুনিকটা কি ভাইয়া, মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী এদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। সো ব্যাপার দুইটা খেয়াল করো। ওকে, সো এই যে আধুনিক পর্যায় সারণী নিলস বোর সবচেয়ে বেশি অবদান রাখায়, এদেরকে বোর পর্যায় সারণী বলা হচ্ছে। আধুনিক পর্যায় সারণীর জনক হচ্ছে নিলস বোর, ঠিক আছে, বোর পর্যায় সারণী বলা হচ্ছে। সো দীর্ঘাকার পর্যায় সারণী বিজ্ঞানী বোর এটা করেন। সো ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে করা হয়, এই জন্য ইলেকট্রন বিন্যাসকে পর্যায় সারণীর মূল ভিত্তিও বলা হয়। এগুলো আমরা ওই সেকেন্ড চ্যাপ্টারে সব বলে আসছি, ঠিক আছে। সো এই যে আধুনিক পর্যায় সারণীর 2টা ভিত্তি, একটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস, মূলটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস, আবার যে অনুযায়ী সাজানো হচ্ছে পর্যায়ক্রমে আবর্তিত। একটা প্রশ্ন আসতে পারে যে পর্যায় সারণীতে মৌলগুলো কি অনুসারে আবর্তিত হয়, কি অনুসারে? পারমাণবিক সংখ্যা অনুসারে। সো এটাও একটা ভিত্তি হিসেবে আমরা ধরে থাকি। এটা হচ্ছে, এটাও বেশ ভূমিকা রাখে। বাট যদি কখনো কোশ্চেন আসে যে পর্যায় সারণীর মূল ভিত্তি কি, অবভিয়াসলি ইলেকট্রন বিন্যাস, কারণ ইলেকট্রন বিন্যাস থেকে তুমি একটা পর্যায়, একটা মৌলের পর্যায়, গ্রুপ, ধর্ম সব কিছু বলে দিতে পারছো। সো ইলেকট্রন বিন্যাসটা মেইন। আচ্ছা, সো এখন আবার বলছে যে 113 থেকে 118 এই কয়টা মৌলের নাম জানা গেছে। সো এই হচ্ছে কাহিনী, 2016 সালে বলে রাখবা। আউটবাউনিতে আমি তোমাকে ডিটেলস গুণগততে পড়াইছে, এখন পড়াবো না, ওখান থেকে দেখবা। ওকে, সো ঠিক আছে। তো ইলেকট্রন বিন্যাস অনুসারে আমরা বলছিলাম এস ব্লক মূল 14টা দাগানো আছে। সো এই যে 14টা, গ্রুপ 1 টু হিলিয়াম, গ্রুপ 1 টু হিলিয়াম, এখানে সব লেখা আছে। পি ব্লক মৌল ভাইয়া কয়টা? 36টা। এই যে এইটাই লাগবে। এটা হচ্ছে গ্রুপ 13 থেকে 18, গ্রুপ 13 থেকে 18, কে নাই, হিলিয়াম নাই, ডান। তারপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ডি ব্লক মৌল ভাইয়া কয়টা? 41টা, গ্রুপ 3 থেকে 12, ডান। এখন ডি ব্লক মৌল নিয়ে অনেক পড়ালেখা আছে, পড়বো সামনে। সো এটা হচ্ছে স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, জিঙ্ক, একদম টানটানা মুখস্থ করতে হবে, কারণ এখানে অবস্থানান্তর মৌলের একটা হিউজ পার্ট আছে এবং এখান থেকেই তোমাদের সিকিউগুলো আসে। সো আমরা পড়বো অবস্থানান্তর মৌলের বৈশিষ্ট্য, এইগুলো আমরা ডিটেলস আলোচনা করে তারপর স্লাইডে আসবো, প্যারা নাই। আচ্ছা, সো এফ ব্লক মৌল কি ভাই? এফ ব্লক মৌল ভাই বলছিল 27টা। আসলে ওই যে 2টা শ্রেণী মিলে 30টা, 2টা সিরিজ বলছিলাম, একটা ল্যান্থানাইট সিরিজ 15, অ্যাক্টিনাইট সিরিজ 15। রাজাকার কয়টা? ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম, থোরিয়াম, 3টা, তাহলে 27টা। এই যে কোথায় গেল? এই যে 27টা। এদের মধ্যে যে বলছে ল্যান্থানাইট সিরিজের প্রথম মৌল ল্যান্থানাম, 5d1-এ যায় লাস্ট ইলেকট্রন। অ্যাক্টিনাইট সিরিজের প্রথম মৌল অ্যাক্টিনিয়াম, তাহলে এটা যাবে হচ্ছে 6d1-এ, হ্যাঁ। আর থোরিয়াম এটা যাবে হচ্ছে 6d2-তে। তাহলে এইগুলো যেহেতু লাস্ট ইলেকট্রন ডিতে যাচ্ছে, লাস্ট ইলেকট্রন ডিতে গেলে কি তুমি এফ ব্লক বলবা ভাইয়া? না, ডি ব্লক বলবো। দ্যাটস ওয়াই ওই যে 3 জন চলে গেল ডিতে। তাহলে 30 থেকে 3 বাদ দিলে 27টা। খুব ইম্পর্টেন্ট ভাই, এই জায়গায় কোশ্চিন হবে। আচ্ছা, তাহলে অবস্থানান্তর, অন্ত অবস্থানান্তর, এগুলো আমরা পড়বো, প্যারা নাই। সো এখন এই যে বৈশিষ্ট্যগুলো আর গ্রুপ নাম্বারগুলো একটু বের করা দেখাই দিই। আমি গ্রুপ নাম্বার বের করা নিয়ে ডিটেলস আলোচনা করতে চাই না, এই জিনিসটাই তোমার এসএসসিতে গ নাম্বারে অনেক আসতো, অনেক ভালোভাবে পড়া আমি জানি, তারপরে একটু বলে দিব, বলে না দিলে হবে না, বলে দিতে হবে। এস ব্লক মৌলগুলোর ক্ষেত্রে গ্রুপ সংখ্যা, ভাইয়া এস ব্লক তো আমরা চিনি, এস ব্লক চিনি না, এস ব্লক মৌল। আগে তোমাকে একটা মৌল দিছে, গ্রুপ পর্যায়ে বের করতে দিছে। প্রথম কাজ কি ভাই তোমার? প্রথম কাজ হচ্ছে, প্রথম কাজটা কি আমার? প্রথম কাজ এটার ইলেকট্রন বিন্যাস করা। বা ইলেকট্রন বিন্যাস না করে যদি তুমি বুঝতে পারো যে এটা আমার এত, যে যদি মনে মনে করতে পারো, ধরো প্রো হয়ে গেছো, যাই হোক আমি প্রথমটা করি, 1s2 2s2 2p6 3s1। প্রথমে ইলেকট্রন বিন্যাস করে তোমাকে ব্লক খুঁজে বের করতে হবে। দেখলাম ভাইয়া এস ব্লক, ওকে। এস ব্লক হলে এটার কি পর্যায়ে কোনো চেঞ্জ নাই, পর্যায়ের একটাই নিয়ম, পিরিয়ড, আর একটা শিখবো গ্রুপ।
সো ভাইয়া পিরিয়ডটা তুমি মনে রাখবা, পিরিয়ড মানে এখানে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটাই পিরিয়ড। প্রধান কোয়ান্টাম সংখ্যা মানে কি জানো, সংখ্যাটা এন এর মান কত ভাইয়া 3। সো তাহলে পিরিয়ড হবে 3, অলওয়েজ সর্বোচ্চটা। আর লাস্ট ইলেকট্রন কোথায় গেছে ভাইয়া, এস অরবিটালে, তাহলে এটা এস ব্লক। এস ব্লকের ক্ষেত্রে গ্রুপ বের করার নিয়ম হচ্ছে এস এর মাথায় কত আছে, লাস্টে এস এর মাথায় কত আছে, আগেরগুলো না, লাস্টেরটা। এস এর মাথায় 1 আছে, গ্রুপ 1। বা তুমি এটা মনে রাখবা ভাই, না সোডিয়াম তো এমন ছিল, ভাই একটা ছন্দ শিখেছিল, হাই লি না না কে না কে না। সো এই যে না, দ্যাট মিনস এটার গ্রুপ 1। সো বুঝতে পারতেছো, এভাবে পড়তে হবে। আচ্ছা, সো এটা গেল এস ব্লকের তাহলে নিয়ম কি, গ্রুপ বের করার, সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা। এই যে সর্ববহিস্থ শক্তি স্তর এস, এসে ইলেকট্রন একটা, তাই গ্রুপ একটা। পিতে দেখো তো ভাইয়া, পিতে একটা সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যাটা থাকবে, ঠিক আছে, বাট একটা 10 কেন যোগ করলো, এই ব্যাপারটা খেয়াল করো তো। একটা 10 এই কারণে আছে, ওইদিকে যাইতে গেলে আমার অনেক ঝামেলা, ওইদিকে পর্যায় সারণী অনেক দূরে ফেলে আসছি। সো 10 কেন যোগ করছে আমি একটু বলি ভাইয়া। আমার পর্যায় সারণীর বামে ছিল এস, ডানে ছিল পি, মাঝে একটা খাদ বলছিলাম না, ডি এর খাদ। কয়টা গ্রুপ ছিল ওই জায়গায়, 10টা গ্রুপের খাদ ছিল। যেহেতু এস থেকে পিতে যাইতে গেলে 10টা গ্রুপের খাদ অতিক্রম করে যাইতে হয়, তাই একটা 10 যোগ করতে হয়। খেয়াল আছে? তাহলে আমি একটু বলি, আমি একটা উদাহরণ দিই। নাইট্রোজেন 7, নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করে ফেলবো ফার্স্টে 1s2 2s2 2p3। তাহলে ভাই আমরা জানি পিরিয়ড খুবই ইজি, সর্বোচ্চটা 2, আর গ্রুপ কত ভাইয়া, লাস্ট শেলের লাস্ট অরবিটালে ইলেকট্রন সংখ্যা বা লাস্ট উপশক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা যদি আমি বলি। আচ্ছা, লাস্ট শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা না, এটা হচ্ছে পুরোটা, হ্যাঁ, মানে 2 এর পুরোটাই লাস্ট শক্তি স্তর, মানে তো বুঝতেছো 2 এর এসেও আছে পিও আছে। এসে কয়টা আছে ভাইয়া, 2টা, পিতে কয়টা আছে, 3টা। কথাটা আমি হয়তো ওইভাবে বুঝাইতে পারতেছি না, 2 আর 3 5, আর 10 একটা যোগ করতে হবে। কেন 10 যোগ করতে হবে, কারণ আমাদের এস থেকে পিতে যাইতে গেলে মাঝখানে ডি এর 10টা ঘর অতিক্রম করতে, এই জন্য পি গ্রুপের, পি ব্লকের যদি কোনো গ্রুপ বের করতে হয় 10 যোগ করতে হয়। কোশ্চেনটা ইম্পর্টেন্ট, এসএসসিতে ছিল, এখনো ইম্পর্টেন্ট। আচ্ছা, ডি তে কেমনে বের করে, ডি এর একটা মৌল নি, চলো কপারটা তো একটু ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস দেয়, এটাকে শেখাবো, ওটা শেখাইছি যদিও, তাও সেফ জোনে থাকি। আয়রন নিলাম 26। সো এটাকে আমরা এরকম আর্গন লিখতে পারি, 3d লিখতে পারি, 4s লিখতে পারি। সো আগে কিন্তু 4s ফিল আপ করে, ব্যাপারটা ওই n+l এর রুল দিয়ে দেখবা, এস এর শক্তি কম আগে যাবে, আর ডিতে যাবে 6টা। সো ব্যাপারটা যদি খেয়াল করো, ডি এর জন্য কি বলছে যে এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা, এখন কোনটার কোনটার, ডি ব্লক তুমি বলতেছো ডি এরটা নিবা না, 3 বলে অবভিয়াসলি নিতে হবে। তাহলে ডি অরবিটালে ইলেকট্রন কয়টা ভাই, 6টা, আর পরে যেটা এস মানে লাস্টের দুইটা অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করবা গ্রুপ বের করতে গেলে। তাহলে 6 আর 2 8, আর পিরিয়ড তো খুবই ইজি, একদম সর্বোচ্চ কোনটা 4। সো এটা গেল হচ্ছে ভাইয়া ডি ব্লক। আর এফ ব্লকগুলো বের করা লাগবে গ্রুপ কিন্তু সবাই 3এই থাকে। ওই যে পর্যায় 6-এর 3 নাম্বার ঘরে 15টা মৌল বসে পড়ছে একবারে, তো বসানো তো পসিবল না, নিচে বসাইছি। 3 নাম্বার ঘর মানে কি 3 নাম্বার গ্রুপ। তাহলে যদি আমার পারমাণবিক সংখ্যা 57 থেকে 71-এর মধ্যে থাকে, তাহলে এটার হবে পর্যায় 6, মানে পিরিয়ড 6। আর যদি পারমাণবিক সংখ্যা আমাদের এরকম থাকে ভাইয়া 89 থেকে 103, তাহলে এটার হবে পিরিয়ড 7, কিন্তু গ্রুপ কিন্তু দুইজনেরই 3। সো আমি এই জায়গায় একটা জিনিস বাদ রাখছিলাম, সেটা হচ্ছে কোনো একটা মৌলের পর্যায় এবং গ্রুপ বের করা। সো আশা করি তোমরা বুঝতে পারছো। তো তোমাদের একটা কাজ দিব ভাইয়া, কাজগুলো কিন্তু করে আমাকে দিবা, ঠিক আছে, আমার গ্রুপে দিয়ে দিবা, আমি এগুলো বুঝে নিতে চাই। এগুলো হচ্ছে রিভিউ ক্লাস, তুমি মনোযোগ দিয়ে করতেছো কিনা, ঠিক আছে। সো আমি একটা কাজ দিলাম তোমাকে, একটা হচ্ছে আর্সেনিক, যেগুলো দিতেছে এইগুলো কিন্তু ইঞ্জিনিয়ারিং বলো কম্পিটিটিভ এক্সামে আসছে, আমি পড়াইতেছি, আমি জানি। এটা হচ্ছে আর্সেনিক, আর একটা হচ্ছে মার্কারি। সো মার্কারিটা অনেক বড়, সো আমি এটা বলে দিলাম, পারমাণবিক সংখ্যাটা ডানে লেখে না, বামে লিখে দিব 80। আচ্ছা, এটাও বলে দিই, আর্সেনিক হচ্ছে 33। এই দুইটার তুমি হচ্ছে পিরিয়ড আর গ্রুপ ইলেকট্রন বিন্যাস করে এইভাবে বের করে আমাকে দেখায় হতো। এইচডাব্লিউ কোথায় দিবা আগে বলছি,
আবার এটা যেহেতু নতুন ক্লাস বলে দিই, এটা হচ্ছে কেমিস্ট্রিওয়ালা ভাইয়ার গ্রুপ, এইখানে দিয়ে দিও, ঠিক আছে? এখানে ইনবক্স করতে পারো, অর সালিম সাদমান সিয়াম, হ্যাঁ, ফেসবুক আইডি, এটা হচ্ছে ভাইয়ের পার্সোনাল ফেসবুক আইডি। সো এইখানেও তুমি ইনবক্স করতে পারো। সো আশা করি পারবা তোমরা, ঠিক আছে? সো দেখো, পরের আমি কিছু এখন বৈশিষ্ট্য পড়বো এসআরপি ব্লকের, এগুলোকে বলা হয় বৈশিষ্ট্য। সো এইগুলো ভাইয়া লিখতেছে না একটাই রিজনে, কারণ এগুলো হচ্ছে পড়লেই বুঝতে পারবা, জানি আমরা অলরেডি অনেকগুলা। এস ব্লক আমরা আগের ক্লাসে বলে আসছি ভাইয়া, বাম দিকে থাকে ধাতুগুলো মিলে এস ব্লক হয়, তাহলে এস ব্লক ধাতু, এটা আমরা জানি। সো এই যে এস ব্লকের মধ্যগুলো ধাতু, আর আমরা জানি ধাতুকে পিটায়ে শেপ দেওয়া যায়, শেপ চেঞ্জ করা যায়, তার মানে এটা নরম। সো এরা হচ্ছে নরম এবং নমনীয়। একটা বিশেষ উদাহরণ দেখবা তোমরা বিভিন্ন সময়ে হচ্ছে কেমিস্ট্রিতে দেখবা যে সোডিয়াম একটা ধাতুকে ছুরি দিয়ে কাটতেছে। সো এখানে একটা উদাহরণ দেওয়া আছে কেমন নরম, একে ছুরি দিয়েও কাটা যায়, সোডিয়াম ধাতুটাকে ছুরি দিয়ে কাটা যায়। এবং সোডিয়াম তুমি যখন ল্যাব করতে যাবা, সোডিয়ামের ছোট ছোট এরকম কিউব তোমাকে সোডিয়াম সলিড আকারে তারা দিবে, সো এটাকে তুমি স্লাইস করতে পারবা ছুরি দিয়ে, ঠিক আছে? আর এই সোডিয়াম যখন পানির সাথে রিয়াকশন করে, আর একটা উদাহরণ আমি আগেই বলে দিচ্ছি, সোডিয়াম পানির সাথে রিয়াকশন করে ও হচ্ছে হাইড্রোজেন গ্যাসের বুদবুদ তৈরি করে আর সোডিয়াম অক্সাইড তৈরি করে। সো এই যে হাইড্রোজেন গ্যাসের বুদবুদ তৈরি করে, সো সোডিয়াম পানির সাথে রিয়াকশন করে হাইড্রোজেন গ্যাসের একটা বুদবুদ তৈরি করলো, দেখা যাবে সেটা। কিন্তু তুমি যদি কোনোভাবে, মানে ব্যাপারটা হয়েছে হাইড্রোজেন গ্যাসের বুদবুদ তৈরি করে, এখন এই হাইড্রোজেন কি করে, হাইড্রোজেন বুদবুদ তৈরি হলো, এখন এই হাইড্রোজেন বাতাসে অক্সিজেন আছে না, হাইড্রোজেন কি করে তাৎক্ষণিক বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে হচ্ছে আগুন ধরায় দেয়। অক্সিজেনের সাথে কেন বিক্রিয়া, মানে কি তাপ তৈরি হয় ওখানে। সো যেহেতু তাপ তৈরি হয় ওখানে আগুন ধরে যায়। দ্যাট মিনস এই ধাতুগুলো অত্যন্ত সক্রিয়। এই লাইনটা পাবা পরবর্তীতে কোথায় আমি বলে দিচ্ছি। এইগুলো হচ্ছে অত্যন্ত সক্রিয় ধাতু, ঠিক আছে? এই যে এই গ্রুপ 1-এর যারা, বিশেষ করে গ্রুপ 1-এ কারা আছে, সোডিয়াম আর পটাশিয়াম, এই দুইটা বিশেষ করে, এইগুলোকে এই জন্য সরাসরি পানিতে ফেলা হয় না। সরাসরি যখন তুমি এদেরকে পানিতে ফেলাবা এরা আগুন ধরায় দিবে, কারণ এরা অত্যন্ত সক্রিয় ধাতু, তীব্র গতিতে বিক্রিয়া করবে, তাপ উৎপন্ন করে আগুন ধরায় দিবে। সো এই জন্য সোডিয়াম এবং পটাশিয়াম এই দুইটাকে সরাসরি পানিতে ফেলা হয় না, এটা একটা রিজন। আর একটা কোশ্চিন এখানে পাবা যে সোডিয়ামকে কেন কেরোসিনের নিচে রাখা হয়, এই কোশ্চিনটাও তোমরা দেখে আসছো হয়তো, কেরোসিনের নিচে রাখা হয়। আচ্ছা, সেম রিজন, যদি এরা সোডিয়াম যদি সংস্পর্শে থাকে, বাতাসের সংস্পর্শে থাকে, বাতাসে কি আছে ভাই, কার্বন ডাইঅক্সাইড আছে, সোডিয়াম আর কার্বন ডাইঅক্সাইড যদি মিলে তাহলে একটা কিছু বানাই ফেলবে। সোডিয়াম আর যদি অক্সিজেন মিলে সোডিয়াম অক্সাইড বানাই ফেলবে। তো সোডিয়াম অক্সাইড বানাইলো, ঠিক আছে, পানির সাথে যখনই যাবে তখন আবার আগুন ধরাই দিবে। সো যেহেতু সোডিয়াম অত্যন্ত সক্রিয় ধাতু, একে এখন নিষ্ক্রিয় মাধ্যমে রাখতে হবে। আর কেরোসিনের নিচে হচ্ছে বাতাসও পৌঁছাতে পারতেছে না, তার মানে এখানে অক্সিজেনের সরবরাহ নাই। সেই জন্য কেরোসিনের নিচে যদি রাখি, কেরোসিনের নিচে একটা নিষ্ক্রিয় মাধ্যম, এই জন্য কেরোসিনের নিচে সোডিয়ামকে রাখা। আমি জাস্ট বলে দিচ্ছি, এগুলো বইয়ের মধ্যে আছে, দেখাবো। আচ্ছা, সো এই যে নরম ব্যাপারটা চলে আসলো। আর একটা ব্যাপার হচ্ছে আমি বলি, যেটা 3 নম্বরে আসবে আমাদের, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। আমি লাস্টে দেখছিলাম 3s1। সো এই ইলেকট্রনটা ভেজাল করতেছে না, তুমি দেখো তো, আমি যদি এটা আঁকাই 1 2 3, লাস্ট শেলে একটা ইলেকট্রন আছে, এর আকার বড় হয়ে যাচ্ছে জাস্ট একটা ইলেকট্রনের জন্য। ধরো তোমার হচ্ছে ব্যাপারটা এরকম হয়েছে, তোমার ভার্সিটি আছে, ভার্সিটিতে দুপুরে একটা ক্লাস আছে, বিকাল 4টা একটা ক্লাস আছে। সো দুপুর 1টায় ক্লাসটা হচ্ছে সকাল 9টা থেকে দুপুরে 1টা পর্যন্ত ক্লাস আছে, আর হচ্ছে 4টা পর্যন্ত আর একটা ক্লাস, একদম ব্রেক দিয়ে 4টায়, তার মানে 1টা থেকে 4টা পর্যন্ত তোমাকে বসে থাকতে হবে। তুমি কি করতে পারো, এই 4টার ক্লাস ভেজাল বাদাইছ না, সো তুমি 4টার ক্লাস করলা না, এটা একটা হইতে পারে। বা 4টার ক্লাস করলা না মানে কি, এই ইলেকট্রনকে তুমি হচ্ছে বের করে দিলা, 4টার ক্লাস না করে বাসায় চলে আসলা, এটা একটা হইতে পারে। আর একটা হইতে পারে স্যারকে কনভিন্স করে আগায় নিয়ে আসতে পারো। সো ব্যাপারটা হচ্ছে লাস্টে যে ইলেকট্রনটা আছে এটা ভেজাল করতেছে না, অবভিয়াসলি ভেজাল করতেছে। সো এই ইলেকট্রনটা যদি সে কোনো রকমে ত্যাগ করে দিতে পারে, তখন এই পুরো শক্তি স্তরটা আর থাকে না। এই যে লাস্টের শক্তি স্তরই তখন অল্প একটু জায়গায় কম্প্যাক্ট অবস্থায় আছে এবং নিষ্ক্রিয় গ্যাসের মতো হয়ে গেছে। দেখো, সোডিয়াম যখন একটা ইলেকট্রন ছেড়ে দেয়, ইলেকট্রন হয় 10টা ইলেকট্রন কার আছে ভাই, 10টা ইলেকট্রন আছে হচ্ছে নিয়নের। তাহলে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো সবাই পেতে চাই,
সবাই রোল 1 হইতে চাই, ভালো করতে চাই, রোল 1 না হইতে চাই, ভালো করতে চাই, নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো হইতে চাই। দ্যাট মিনস এরা হচ্ছে ধাতু, আর ধাতুগুলো সবসময় লাস্ট শেলের ইলেকট্রনগুলো ত্যাগ করে দেয়। লাস্ট শেলের ইলেকট্রন যদি ত্যাগ করে, তার মানে এই যে লাস্ট শেলে একটা ইলেকট্রন ছিল, সোডিয়াম কি করবে, একটা ইলেকট্রন ত্যাগ করে পজিটিভ চার্জ হবে, এবং পজিটিভ চার্জযুক্ত ধাতুকে বা পজিটিভ চার্জযুক্ত আয়নকে আমরা বলি ক্যাটায়ন। তার মানে এই যে গ্রুপ 1 এবং 2 এদের ক্যাটায়ন তৈরির একটা প্রবণতা আছে ইলেকট্রন ত্যাগের মাধ্যমে। কেন ত্যাগ করছে? কারণ এই যে আকার কমানোর জন্য, নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো পাওয়ার জন্য। আশা করি বুঝছি। তার মানে ধাতু ইলেকট্রন ত্যাগ করে, ধাতু ইলেকট্রন ত্যাগ করে, আমাদের গ্রুপ 1 এবং 2 এর মৌলগুলি ইলেকট্রন ত্যাগ করে, এবং এরা ক্যাটায়নিক। এরা কি ক্যাটায়নিক, এই কথাটা এখানে বলা হয়েছে। ঠিক আছে, এই যে NS1 ত্যাগ করে ধনাত্মক আয়ন এইগুলো তৈরি করে একটা, যখন এই যে গ্রুপ 2 এর গুলো দুইটা আছে এক্সট্রা, দুইটা ত্যাগ করে দ্বিধনাত্মক আয়ন তৈরি করে, এটাই বলছি। আচ্ছা দেখো তো ভাইয়া, এদের ক্যাটায়নগুলোতে কোনো বেজোড় ইলেকট্রন থাকে না। কেন থাকে না আমি বলছি, নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো পাইছে, নিষ্ক্রিয় গ্যাসের কাঠামোতে কোনো বেজোড় ইলেকট্রন থাকে না। তো যেহেতু বেজোড় ইলেকট্রন থাকে না, এগুলো আমরা পড়বো ডি ব্লকে। বেজোড় ইলেকট্রন যদি না থাকে, তাহলে মনে রাখবা যে অবস্থানান্তর মৌলগুলো রঙিন যৌগ দেয়, পরবর্তীতে পড়বো। একমাত্র রিজন হচ্ছে এদের বেজোড় ইলেকট্রন থাকে, বেজোড় ইলেকট্রন থাকলে এরা রঙিন যৌগ দিবে। এদের যেহেতু বেজোড় ইলেকট্রন নাই, তাহলে এরা রঙিন যৌগ দিবে না, এরা বর্ণহীন। এই ব্যাপারগুলো একটু খেয়াল করো, ঠিক আছে? আপাতত হাফছা বুঝো, ডি ব্লক পড়লে পুরোটা বুঝবো। ক্যাটায়ন সমূহ বিজোড় ইলেকট্রন না থাকে, এরা ডায়াম্যাগনেটিক। আচ্ছা এই ব্যাপারটা আমরা বলবো, এখন জাস্ট একটু পড়ে রাখো। ডায়াম্যাগনেটিক আয়নীকরণ শক্তিটা একটু পড়ি নাই, এইগুলো বাদ দাও। তীব্র তড়িৎ ধনাত্মক, তড়িৎ ঋণাত্মকতাও পড়ি নাই, বাদ দাও। সবগুলোই বুঝবা। এই যে আমি বলি না, পড়ানোর সিকোয়েন্সগুলো বুঝে পড়াইতে হবে। এগুলো আমি আবার আসবো পরে, ঠিক আছে? পরে এগুলো শিক্ষা পরীক্ষার ব্যাপার, এগুলো হচ্ছে আমরা গুণগত রসায়নে শেষ করব, প্যারা নাই। এগুলো এখন তোমার পড়া লাগবে না, জাস্ট তুমি একটু একবার করে রিডিং পড়বা। ভাইয়া বলবে যে কি, একবার রিডিং পড়ে ধারণা নাও, সব বুঝবা অধ্যায় শেষ হয়ে গেলে। আচ্ছা আমি একটু বলে দিই, বেরিলিয়াম ব্যতীত এই যে এই ধাতুগুলো কেন যৌগ গঠন করে। আচ্ছা এটা আয়ন যখন আমি আকার পড়াবো তখন বুঝবা, এখন বোঝার দরকার নেই। এই পেজটা খালি একবার রিডিং করে রেখে দিবা, ভাই যেভাবে বলে সেভাবে আগাও, ঠিক আছে? এখানে বয়েলিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট সব বুঝবা ডি ব্লকের পরে, প্যারা নাই। আচ্ছা এই যে কোশ্চেনটা, সোডিয়াম ধাতুকে কেন কেরোসিনের মধ্যে সংরক্ষণ করা হয়, পুরোটা এবার পড়লে তুমি আশা করি বুঝতে পারবা। প্রথম কথা, সোডিয়াম গ্রুপ 1-এ আছে। গ্রুপ 1 হচ্ছে ধাতু, ধাতুগুলো অত্যন্ত, এবং গ্রুপ 1টা হচ্ছে বেশি সক্রিয় ধাতু, এই যে কথাটা আছে অতীব সক্রিয়। সো সোডিয়াম যদি এমনিতে রাখি, বাতাসে কি আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, পানি আছে, জলীয় বাষ্প আছে, বিক্রিয়া করে ফেলবে। সো এই জন্য বাতাস পানিতে রাখা যায় না, কারণ সংস্পর্শে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ধাতু বিক্রিয়া করে সোডিয়াম অক্সাইড গঠন করে, অলরেডি বলে ফেলছি। আর পরে আবার সোডিয়াম অক্সাইড বাতাসের সাথে কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেটে পরিণত হয়। দ্যাট মিনস সোডিয়াম আর অক্সিজেন সোডিয়াম অক্সাইড বানাইলো, সোডিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইডের মিলে সোডিয়াম কার্বনেট বানাইলো। এই জন্য সোডিয়ামকে রাখা যায় না, মানে সোডিয়াম বিক্রিয়া করেই ফেলবে, রাখা যাবে না। আবার যখন সোডিয়াম মানে বাইরে রাখবা, জলীয় বাষ্প আছে না, পানির সাথে রিয়াকশন করে কি করে, এই যে সোডিয়াম পানির সাথে রিয়াকশন করে সোডিয়াম হাইড্রোক্সাইড, এই যে হাইড্রোজেন গ্যাস বানাইলো, এই হাইড্রোজেন গ্যাস আবার বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এই যে পানি বানাইলো, যার ফলে এখানে একটা তাপ উৎপাদী বিক্রিয়া হয়, তাপ তৈরি হয়, আগুন ধরে যায়। সো এই কারণে যে এই যে আগুন ধরে যায়, পানি উৎপন্ন হয়, যে হাইড্রোজেন গ্যাসে আগুন ধরে যায়। সো এই কারণে সোডিয়াম ধাতুকে নিষ্ক্রিয় তরল পদার্থ কেরোসিনে রাখা হয়। কেরোসিন একটা নিষ্ক্রিয় মাধ্যম, তরল পদার্থ। সো কেরোসিনের মধ্যে চুপ করে বসে থাকে আর কি, ঠিক আছে? সো এই হচ্ছে এই কোশ্চেনটা। এইবার আমাদের তাহলে এস ব্লকের পুরোটাই শেষ। আমরা এক পেজ ফাঁকা রাখছি, কারণ ওই অংশটা আমরা এখনো বুঝবো না, কারণ আমরা যে মৌলের পর্যায়বৃত্ত অংশগুলো, ধর্মগুলো এখনো পড়ি নাই। আচ্ছা পি ব্লকে চলে আসি। ভাইয়া পি ব্লক তো ভাইয়া বলছে তোমাকে, পি ব্লক মৌল কাদের বলে? যে সকল মৌলের লাস্ট ইলেকট্রন পি ব্লকে পি অরবিটালে প্রবেশ করছে। গ্রুপ 13 থেকে গ্রুপ 18 পি ব্লক মৌল কয়? এটা 36টা। এগুলোর সাথে সাথে বলে ফেলতে হবে, কোনো হেজিটেশন বা হচ্ছে কোনো রকম থামা যাবে না, ঠিক আছে? ওকে ওকে ঠিক আছে ভাইয়া, আমি এখন তোমাদের যেটা পড়াই পি ব্লক মৌলগুলোর ধর্ম পড়াই। সো আমরা এস আর পি ব্লক মৌলগুলোকে একটা বিশেষ নামে ডাকি, সেটা হচ্ছে প্রতিনিধি মৌল। এদেরকে কেন ভাই প্রতিনিধি বা আদর্শ মৌল নামে ডাকা হয়? কারণ আমরা যখন ইলেকট্রন বিন্যাস করতে যাচ্ছি এদের এস আর পিতে, কোনো রকম ওই যে ব্যতিক্রম ধর্মী হ্যান ত্যান এগুলো কিন্তু এগুলোর ক্ষেত্রে খাটে না, ঠিক আছে? সো ইলেকট্রন বিন্যাসগুলো এই যে যোজ্যতা স্তরে অরবিটাল সময় সাধারণ নিয়ম মতো ইলেকট্রন পূর্ণ হয়ে থাকে, এখানে কোনো ঝামেলা করে না এরা।
কিন্তু যখন আমি ওই যে ডি ব্লকে কপারটা পড়তে গেলাম, ডি ব্লক মৌল আংশিক পরিপূর্ণ করতে হবে, এইরকম অনেক থিওরি চলে আসে। সো দ্যাট মিনস এই জন্য এদেরকে ডি ব্লককে কিন্তু প্রতিনিধি বলতেছি না। এস আর পিতে এই ধরনের ঝামেলা নাই, ইলেকট্রন বিন্যাস খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে আউটবাউন্ড নীতিটা ফলো করে, সুন্দরভাবে হয়ে গেল। সো এই জন্য আমরা বলতেছি এটাকে প্রতিনিধি মৌল। এই ব্যাপারটা খেয়াল রাখো, প্রতিনিধির ইংলিশ হচ্ছে রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস। সো এই ব্যাপারটা খেয়াল রাখবা। আচ্ছা, তো গ্রুপ 13 থেকে গ্রুপ 18 এই ব্যাপারটা আমরা খেয়াল রাখলাম। সো এখানে সব কিছু ছন্দ তারা দিয়ে দিছে, ছন্দ না মানে হচ্ছে 13 থেকে 18 সব মৌল লিস্ট দিয়ে দিছে, আমিও তোমাদের লিস্ট দিয়ে দিছি ছন্দ আকারে। সো আশা করি প্রবলেম হবে না। এখন পি ব্লকের মধ্যে নতুন কিছু মৌল আবিষ্কার হয়েছে 113 থেকে 118, এই ব্যাপারটা যে জানে রাখলা। আর হচ্ছে পি ব্লক মৌলগুলো কিন্তু বেশিরভাগ অধাতু। কেন পি ব্লক মৌল এই যে এই জায়গাটায় থাকতো ডানের মৌল ভাইয়া বলছিল তোমাদের কি ভাইয়া, অধাতু, ঠিক আছে, তার মানে বেশিরভাগ অধাতু। সো এখানে তুমি আরো কিছু বৈশিষ্ট্য অলরেডি জানো। অধাতু যদি আমি এই পি ব্লক মৌল যদি এখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি হবে ভাইয়া, ক্ষারীয় অক্সাইড না অম্লীয় অক্সাইড? অম্লীয় অক্সাইড, জানি আমরা অধাতুর অক্সাইড অম্লীয়। পি ব্লক মৌলের মধ্যে গ্রুপ 15কে কি বলা হয়, নিকটোজেন, গ্রুপ 16কে কি বলা হয়, চালকোজেন, গ্রুপ 17কে কি বলা হয়, হ্যালোজেন, গ্রুপ 18কে কি বলা হয়, নিষ্ক্রিয় মৌল, সব বলা আছে। দেখো সবগুলোই এখানে পাবা। দেখো আমি এই যে এখানে বলতেছি এই যে পি ব্লক মৌলগুলোর NH2NP5, NH2NP5 মানে কি, তুমি জাস্ট এখানে 3s2 3p5 যদি বসাও পি ব্লক, তাহলে লাস্ট স্টেপ 2 আর 3 আর 5 আর 2 7, পি ব্লকের জন্য একটা এক্সট্রা 10 যোগ করা লাগবে, মানে এটা গ্রুপ 17-র কথা বলছি। 17-র মৌলগুলো বলা হয়েছে হ্যালোজেন, ঠিক আছে, আমি পড়াইছি অলরেডি, এখন একটু এইভাবে পড়ো। সো হ্যালোজেন, তারপরে যে বলছে ও এসএসসিতে পড়ে, মানে গ্রুপ 16, গ্রুপ 16কে এই যে চ্যালকোজেন বা ওআরই, এটা কি লিখছে, ওরে ফর্মিং, আকরিক সৃষ্টিকারী মৌল কিছু একটা হবে, ঠিক আছে। আচ্ছা এটা একটু দেখে রাখো। আচ্ছা এখন পি ব্লক মৌলগুলোর মধ্যে আমি বলছিলাম সবই কি অধাতু ভাই, সবই কি অধাতু? না, সব অধাতু না, কিছু প্রকার অপধাতু থাকবে। এই ছন্দটা আমাদের লাগবে যে অপধাতুর জিনিসগুলা, আমি এইগুলো এখান থেকে পড়াই দিতে চাচ্ছি। অপধাতুর আমি একটা ছন্দ দিয়ে দিচ্ছি, তোমরা এটা মনে রাখবা, আমার নামের সাথে আমি রিলেট করতে পারি এই জন্য। তো ছন্দটা এরকম, বাড়ির বড়, 12 হয়ে গেছে, বাড়ির বড় ছেলে যেন আজ সব থেকে আতেল, জায়গা নাই রে আতেল, নিজেই নিজেকে রোস্ট করে দিলাম, মানে আমাকে নিজেকে নিজে আতেল বানাই ফেললাম। এই জায়গাটায় আর লেখা যাবে না আতেল, ঠিক আছে। কয়েকটা ছন্দ আমি আমার হচ্ছে পড়ার লাইফে মুখস্থ করছিলাম, যেগুলো মনে আছে ওইগুলো পড়াই, আর যেগুলো মনে থাকে না আমি জানি, আমার যেটা মনে নাই তোমার ওটা মনে থাকবে না, তোমাকে আমি পড়াই না ওই জন্য, ঠিক আছে। সো বাড়ির বড় ছেলে, সো বড়তে হচ্ছে বোরন, ছেলেতে হচ্ছে সিলিকন, জ্যানোতে হচ্ছে আমাদের বাড়ির বড় ছেলে, তাই না, এটা হচ্ছে, এটার নাম কি, জার্মেনিয়াম না, জার্মেনিয়াম, বাড়ির বড় ছেলে জ্যানো। আজতে হচ্ছে আর্সেনিক, এটা হচ্ছে আজ। সব থেকে হচ্ছে অ্যান্টিমনি, থেকেতে হচ্ছে টেলুরিয়াম, আতেল। সো এই কয়টাই সম্ভবত 1 2 3 4 5 6, হ্যাঁ তোমাদের এক এক বই দেখবা, এখানে হচ্ছে বিসমাত আছে, এখানে হচ্ছে ওই যে অ্যাস্টাটিন আছে, ঠিক আছে, আতেল, এইগুলো পাবা। কিন্তু হাজাইন আক্সারে এই বইটা আমি দেখতেছি 6টা দিছে তারা, ঠিক আছে, এই যে এখানে আসো 6টা দিছে। সো কখনো কখনো অ্যাস্টাটিন পাবা, এই যে বোরন, সিলিকন, সেটা কি লিখছিলাম, সিলিকন সেলেতে, সিলিকনই তো লেখার কথা, হ্যাঁ এই যে বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম, এগুলো হচ্ছে কি ভাইয়া, অপধাতু। মানে এরা কি বৈশিষ্ট্য দেখায়, ধাতু প্লাস অধাতু উভয়ের বৈশিষ্ট্যই তারা প্রদর্শন করে। অপধাতু বা এদেরকে ইংলিশে বলা হয় মেটালয়েড, মেটালয়েড নামে ডাকা হয়, ঠিক আছে। সো এই ব্যাপারটা খেয়াল রাখবে, এটা কিন্তু পি ব্লকের বৈশিষ্ট্যের মধ্যে পড়াই দিলাম। সো তারপরে আমরা আরো কিছু জিনিস দেখি, যে হচ্ছে পি ব্লকের বেশিরভাগই তড়িৎ ঋণাত্মক অধাতু। তড়িৎ ঋণাত্মকতা বাম থেকে ডানে গেলে, কোনো একটা পর্যায়ে বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা মানে ইলেকট্রন নেগেটিভিটি ইনক্রিজ হয়। সো ডানের দিকেই তো পি হচ্ছে ওই অধাতুগুলো থাকে, আমি যদি ডানে যাব অধাতু পাবো। সো এই জন্য আমরা এটাকে বলতেছি তড়িৎ ঋণাত্মক ধাতু, আমরা দেখবো আস্তে আস্তে।
আচ্ছা, একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে যোজ্যতা ইলেকট্রনও বাড়ে। দেখো আমি যদি তোমাকে নাইট্রোজেনের উদাহরণ দিই, এটার যোজ্যতা ইলেকট্রন 5টা, 1s2 2s2 2p3 5টা। আমি যদি একই মৌলের একই দিকে বাড়তে থাকি 9 নম্বর মৌলটা দিই, এটার যোজ্যতা ইলেকট্রন 7টা। সেইটাই বলছে তারা, আমি যদি বাম থেকে ডানে যাই পর্যায় বরাবর যোজ্যতা ইলেকট্রন আস্তে আস্তে বৃদ্ধি পায়, যোজ্যতা ইলেকট্রন বাড়ে, কিন্তু এক্সট্রা শক্তি স্তর কিন্তু বাড়ে না। সো আকারটা কমে আস্তে আস্তে, এটাই বলছে যে আকার কমে যায়। এটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে যোজ্যতা ইলেকট্রন বাড়তেছে। ইলেকট্রন বাড়া মানে কি? ইলেকট্রন বাড়া মানে হচ্ছে আমাদের শক্তি স্তর বাড়তেছে না, ইলেকট্রন বাড়তেছে। সো ইলেকট্রন যদি বাড়ে তাহলে প্রোটনের সাথে তার কি হচ্ছে? আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে, আরো বেশি আকর্ষণে সেই আকারটা ছোট হয়ে আসতেছে। জানি মাথার উপর দিয়ে যাইতেছে, প্যারা নাই, আমি জাস্ট বলতেছি, তুমি জাস্ট একবার করে রিডিং পড়ে রাখো, আমি এগুলো সব আবার আসবো, প্যারা নাই। একই পর্যায়ের বাম থেকে ডান দিকে পি ব্লকের মৌলসমূহের জারণ ক্ষমতা ক্রমশ বৃদ্ধি পায়। এটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এটা হচ্ছে তোমরা মুখস্থ করবা ডিরেক্ট, যে একটা পর্যায়, দেখো আমি যদি পর্যায় 2 বলি, লিথিয়াম আছে, বেরিলিয়াম আছে, 3 4 5 বোরন আছে, কার্বন আছে 6, নাইট্রোজেন আছে 7, অক্সিজেন 8, ফ্লোরিন 9, নিয়ন 10। সো এই হচ্ছে আমার পর্যায় 2 এর মৌলগুলো। আমি যদি পরপর লিখে ফেলি, ওরা কি বলছে, আমি যদি বাম থেকে ডানে যাই, জারণ ক্ষমতা বাড়ে। জারণ ক্ষমতা যদি বাড়ে, আমি কোশ্চিন করি, তাহলে বিজারণ ক্ষমতা কমে। এইভাবে তুমি উল্টা করে মনে রাখবা, ঠিক আছে? এগুলো সব আসবে আমাদের জারণ বিজারণে, তখন আসবে, তখন বুঝবা। বাট এখন জাস্ট এগুলো একটু পড়ে পড়ে রাখো, সমস্যা হবে না আশা করি। আর যদি আমি বাম থেকে, আর যদি উপর থেকে নিচে যাই, সো গ্রুপের পর্যায় বরাবর গেলে যেই ধর্মটা বাড়ে, গ্রুপ থেকে উপর থেকে নিচে গেলে সেই ধর্মটা কমে। তাহলে গ্রুপ বরাবর গেলে জারণ ক্ষমতা কমে যায়, এই ব্যাপারটাই বলছে। আচ্ছা, এই যে তাহলে বিজারণ ক্ষমতা উল্টা করবা, আমি বলছি। আচ্ছা, পি ব্লক মৌলগুলো অধাতু সমযোজী যৌগ গঠন করতে পারে, আয়নিক যৌগ গঠন করতে পারে। এবং সমযোজী যৌগ কখন গঠন করে? যখন একটা পি ব্লক আর পি ব্লক একসাথে থাকে। যেমন ক্লোরিন ক্লোরিন মিলে যখন ক্লোরিন তৈরি করলো, এটাও অধাতু এটাও অধাতু, তখন এটা হয় সমযোজী। এটা কি হয় ভাই? সমযোজী। আর যখন এই ক্লোরিন একটা ধাতু সোডিয়ামের সাথে রিয়াকশন করে সোডিয়াম ক্লোরাইড বানাইলো, ধাতু প্লাস অধাতু, তখন এটা হয়ে যায় আয়নিক। এটাই তারা বুঝাইছে যে একটা ধাতুর সাথে একটা অধাতু বিক্রিয়া করলে সেটাকে বলা হয় আয়নিক, একটা অধাতুর সাথে একটা অধাতু বিক্রিয়া করলে সেই বিক্রিয়াটা ফলে যে যৌগ তৈরি হয় সেটা সমযোজী যৌগ, এটাই বলছে। আচ্ছা, এইগুলো আমরা সব পড়ে ফেলছি। পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে, অবভিয়াসলি আমরা জানি যে নাইট্রোজেন হচ্ছে একই সাথে +1 থেকে +5 পর্যন্ত জারণ মান দেখায় অক্সাইডেই। সো আমরা এইটা দ্বারাই মনে রাখতে পারি যে পি ব্লক মৌল পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে। আমি এই কাজটা তোমাদের বাসায় দিছি, ফার্স্ট লেকচারে দিছিলাম, আশা করি আমি পাবো কারো না কারোর কাছ থেকে, ঠিক আছে? নাইট্রোজেনের অক্সাইডগুলোর জারণ মান 1 থেকে 5, যেটা নাইট্রোজেনের জারণ মান, সেই অক্সাইডগুলো লিখে তাদের নাম লিখে আমাকে সেন্ড করবা, ঠিক আছে? আমি দেখব। আচ্ছা, এখন এই যে NH2NP6 এই কাঠামো মানে কি ভাই? আমি ধরো এটাকে 3 ধরে নিলাম, 3s2 3p6, দ্যাট মিনস এটা যদি আমি একটু করি 6 আর 2 কত 8, যেহেতু পি ব্লক এটা 10 যোগ করতে হবে, তার মানে এটার গ্রুপ 18। ভাই গ্রুপ 18 মানে এটা হচ্ছে কোন গ্রুপ? নিষ্ক্রিয় গ্রুপ। দেখো খুঁজে পাবা কিন্তু, এই যে কোথায় লেখা নিষ্ক্রিয় গ্যাস, দেখছো? সো NH2NP6 যদি আমার কখনো থাকে, আমাকে N এর জায়গায় বিভিন্ন ভ্যালু বসায় দেখতে হবে যে আসলে এটা কি বুঝাইতে চাচ্ছে, নিষ্ক্রিয় গ্রুপ বুঝাইতে চাচ্ছে। তো নিষ্ক্রিয় গ্রুপ সবই কিন্তু ভাইয়া পি ব্লক গ্রুপ 13 থেকে 18। সো এইগুলো সব বলে আসছি তোমাদের, এখন জাস্ট স্লাইড থেকে দেখাইতেছি। এখন নিষ্ক্রিয় যেই গ্যাসগুলো আমরা পাইলাম এগুলোর ব্যবহার করব। সো এমনি হোয়াইট বোর্ডে ক্লাস হলে আমি পুরোটা লিখে দেখাইতাম, মানে একটা সুবিধা আছে স্লাইড থেকে পড়ানো। আমি আগে বলি তোমাকে, তুমি একটু খাতার মধ্যে নোট ডাউন করতে পারো। আমাদের প্রথম নিষ্ক্রিয় মৌল কি? হিলিয়াম। সো প্রথম নিষ্ক্রিয় মৌল যেটা হিলিয়াম। আচ্ছা, এটা লিখেই দিই, তোমাদের লিখে না পড়ালে ফিল পাবা না, কিন্তু ফিল পাইতে গেলে আবার কোন জায়গায় লাভ দেওয়া লাগতেছে আমাকে, আমি ওই উল্টো দিকে ধরতে, দাঁড়াও, স্লাইডগুলো আমি এই সাইডে রাখছি, কোথায় যে স্লাইড চলে গেছে, নাও একটু ফিল দিয়েই পড়াই। হিলিয়াম। আচ্ছা, সো আমার নিষ্ক্রিয় মৌলগুলো আগে আমি চটপট লিখে ফেলি। হিলিয়াম আছে, নিয়ন আছে, আর্গন আছে, ক্রিপ্টন আছে, জেনন আছে,
রেডন আছে, ওখানে আসলে নতুন আবিষ্কার হয়েছে, এটার ব্যবহার আমরা মনেও রাখি না, জানতেও চাই না, এক্সট্রা একটা বা মনে রাখার দরকার নাই। হিলিয়াম হচ্ছে 2, নিয়ন হচ্ছে 8 যোগ করলে হয় 10, আর্গন হচ্ছে 18, ক্রিপ্টন 36, এটা 54, এটা 86। কিভাবে ভাই মনে রাখলাম? এটারই ম্যাজিক নাম্বার দিয়ে আমি কিন্তু এখান থেকে বের করছি, তুমি হয়তো এখন বুঝতে পারতেছো না, আমি দেখাবো। হিলিয়ামের ব্যবহার, হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার হচ্ছে ভাইয়া একটা কথা মনে রাখবা, আমার সবচেয়ে বেশি যেই হালকা গ্যাস সেটা হচ্ছে হাইড্রোজেন, সবচেয়ে বেশি হালকা হচ্ছে হাইড্রোজেন, আর হিলিয়াম হচ্ছে দ্বিতীয়, আর দ্বিতীয় হালকা গ্যাসকে আমরা বলে থাকি ভাইয়া হিলিয়াম। সো আমরা বিভিন্ন সময়ে আমাদের হচ্ছে জন্মদিনের পার্টি বা বিভিন্ন অকেশনে দেখবে রেস্টুরেন্টগুলোতে হইতে পারে বেলুন হচ্ছে ফুলানো হয়, তাই না? বেলুনের মধ্যে দেখবে হাইড্রোজেন গ্যাস থাকে। সো হাইড্রোজেন গ্যাস যদি সেটাকে 100% এফিসিয়েন্টলি ফুলাই তুমি উড়াইতে চাও, বেলুনটা যদি উড়াইতে চাও, তাহলে হাইড্রোজেন গ্যাস দিয়ে যদি তুমি বেলুনটা ফুলাই উড়াও, সেটা 100% উড়ে যাবে, মানে 100% দক্ষতার সাথে উড়বে, যেহেতু এটা সবচেয়ে হালকা গ্যাস বেশি দ্রুত উড়বে। আর দ্বিতীয় হিলিয়াম যেহেতু সে হাইড্রোজেনের সাপেক্ষে বেলুন উত্তোলনের ক্ষমতা এটা 100% অবশ্যই হবে না, একটু ভারী, সো এটা হবে 92%। এই কথাটাই তোমার বইয়ের মধ্যে লেখা আছে, আমরা অনেক সময় বুঝি না, বেলুন উত্তোলন ক্ষমতা বলে লেখা আছে, সো এটা হবে 92%, এটা একটু কম হবে, ঠিক আছে? এইটা একটা ব্যাপার গেল। আর একটা, আমরা যখন ডুবুরিরা যখন যে মানুষজন ধরো একটা লঞ্চ দুর্ঘটনা হয়েছে বা কিছু একটা দরকার সমুদ্রের তলদেশ থেকে, বা ধরো তুমি অনেকে আছে শখ করে যায় সমুদ্রের তলদেশের ফটোগ্রাফি করতে, যে ডুবুরি বলা হইলো। সো ডুবুরিরা যখন যায় তারা অক্সিজেন সিলিন্ডার সাথে করে নিয়ে যায়। কি সিলিন্ডার ভাই? অক্সিজেন সিলিন্ডার। অক্সিজেন সিলিন্ডারে আমার 2 ধরনের গ্যাস থাকে, একটা থাকে হচ্ছে 80% আর একটা গ্যাস থাকে 20%। সো তোমার মনে হইতে পারে ভাই আমার এটা তো অক্সিজেন সিলিন্ডার, সো অক্সিজেন তাহলে বেশি থাকবে না, অক্সিজেন কিন্তু অক্সিজেনের দাম অনেক, আমরা এমনি পাইতেছি বুঝি না, অক্সিজেনের দাম আসলে অনেক, তুমি দেখবা খোঁজ নিয়ে, যাদের দরকার হয় তারা বুঝে। 80% হিলিয়াম লাগে, 20% অক্সিজেন লাগে। সো এটা হচ্ছে ডুবুরিরা সিলিন্ডার যেটা ইউজ করে, সেখানে আমাদের 80% হিলিয়াম আর 20% অক্সিজেন থাকে। সো হিলিয়ামের ব্যবহার এই দুইটা পড়লেই মোটামুটি এনাফ। সো হিলিয়াম হচ্ছে দ্বিতীয় হালকা গ্যাস, এটার বেলুন উত্তোলন ক্ষমতা হাইড্রোজেনের তুলনায় 92%, আর হচ্ছে এটার অক্সিজেন সিলিন্ডার ইউজ করা হচ্ছে। সো এই ব্যাপারগুলো আমরা দেখবো আবার স্লাইডের মধ্যে সব লেখা আছে। এবার নিয়নের আলোতে একটা আছে না, সোডিয়াম কি যেন একটা গান আছে, যাই হোক খেয়াল নাই, নিয়নের আলোতে এইটুকু খালি খেয়াল আছে। সো নিয়নের আলোতে কেন বলা হইলো ভাইয়া? রাতের বেলা তুমি যেই লাল লাল হেডলাইটগুলো দেখো দূরের থেকে হচ্ছে রিফ্লেক্ট করতেছে তোমার চোখে, এটা সবই নিয়ন আলো। নিয়ন আলো মানে তুমি যতগুলো পডকাস্ট দেখো বিভিন্ন জায়গায় বিভিন্ন লাইট অ্যাবজর্ব করতেছে, দেখবা নিয়ন বাল্ব বলে বিভিন্ন বাল্ব পাওয়া যাইতেছে। আর নিয়ন বিমানের খুব বেশি ইউজ হয়, এটা আমি বলতে চাচ্ছি, বিমানের পাইলটগণ একে খুব বেশি ইউজ করে। সো বিমানের পাইলটগণ বলতে বিমানের যে হেডলাইটগুলো থাকে, এখানে হচ্ছে এই নিয়নের কালারটা থাকে ভাই লাল কালার, এই জন্য লাল কালি দিয়ে লিখলাম। সো লাল কালার রিফ্লেক্ট করে ওরা। সো তুমি বিমানের কেন এটা খুব লাগে, যে সামনে হচ্ছে কি হচ্ছে, সামনে মেঘের মধ্যে ধরো দেখা যাইতেছে না, কি কোথায় যাইতেছি বুঝছি না। সো লাল যেহেতু অনেক দূর ভেদ করতে পারে, সো যেহেতু অনেক দূর সেটা ভেদ করতে পারতেছে, দ্যাট মিনস এই যে লাল কালারটা বিমানে ইউজ করতেছে। আর একটা ব্যাপার যে সামনে অন্য দিক থেকে কিছু আসতেছে কিনা, বিমান আসতেছে বা অন্য কিছু আসতেছে কিনা, এটাও বোঝা লাগবে। সো ওই জন্য অনেক দূর কাভার করার জন্য আমরা হচ্ছে বিমান বা হচ্ছে আমাদের মোটরসাইকেল বা বিভিন্ন ভেহিকেলসের যে লাইটগুলা রিফ্লেক্ট করতে পারে রাতের বেলা, বিশেষ করে আমরা হচ্ছে নিয়ন আলোটা ইউজ করি, ঠিক আছে? আচ্ছা, আর্গনটা ইউজ হয় হচ্ছে আমাদের যেই বাসা বাড়িতে, এই যে এখানে ক্লাস করতেছে অনেক আলো না, আশেপাশে কিন্তু লাইট জ্বলতেছে, সো এইগুলোকে বলা হয় হচ্ছে এগুলোকে কি বলে, এনার্জি সেভিং বাল্ব যেগুলো বলা হয়। সো এই যে এনার্জি সেভিং বাল্বে আর্গনটা ইউজ করা হয়, এনার্জি
সেভিং বাল্ব বা হচ্ছে এনার্জি বাল্ব বলতে পারে। সো এইসব জায়গায় আমাদের হচ্ছে এই আর্গনের, এটা কিন্তু সাদা আলো, খুব বেশিরভাগই সাদা আলোটা ইউজ হয়, ঠিক আছে। আর ক্রিপ্টন, এই যে ধরো এটাই একটা স্টুডিও টাইপে, এখানে বিভিন্ন যখন ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্ব, মানে ব্যাপারটা হচ্ছে তুমি যখন ছবি তোলার জন্য স্পেশালি দেখবা স্টুডিওতে যখন যাবা, স্পেশালি দুই দিকে দুইটা লাইট খাড়া করে, এখানেও আছে। সো লাইট খাড়া করলে ওইগুলো থেকে যে আলোটা রিফ্লেক্ট করে ওটাকে বলে ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্ব। ওটা থাকে ক্রিপ্টন আর জেনন একসাথে থাকে ওখানে। সো এই দুটাকে মার্জ করে নিবা, ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্ব। সো মেডিকেলে যারা পড়তেছো ভালোভাবে, মানে পড়তে চাও, এগুলো দেখবা। রেডন, আচ্ছা রেডন হচ্ছে ক্যান্সার চিকিৎসায় ইউজ করা হয়, ঠিক আছে। ক্যান্সার চিকিৎসায়, ক্যান্সার কোষ ধ্বংস করতে ইউজ করা হয়, বা ক্যান্সার চিকিৎসায় এটা ইউজ হয়, ক্যান্সার চিকিৎসায় ইউজ করা হয়। সো মূল কাজ হচ্ছে ক্যান্সার কোষ ধ্বংস করে। সো এই হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার। ফিল দেওয়ার জন্য আবার লিখে পড়াইলাম, সো এই জন্যে লিখে পড়ানো আর কি। আমি স্লাইড থেকে আবার যাই, স্লাইডে দেখাই দিই সবগুলো। অবস্থান্তরে আসবো বলছি, ওটাও পড়ানো লাগবে। সো এই যে আগে ডুবুরির কথাটা যায়, এটা বেশি আসে, 80% হিলিয়াম, 20% অক্সিজেন। আর এই পরে লিখে পড়ালে খুব সুবিধা, এখন দ্রুত টানা যায়। হাইড্রোজেন হিলিয়ামের বেলুন উত্তোলন ক্ষমতা যে 92%, সবচেয়ে হালকা গ্যাস হাইড্রোজেন, এরপর হিলিয়াম, সব কথাই বলা হয়েছে। হিলিয়াম একটা অদাহ্য গ্যাস, মানে এটা পুড়তে চায় না। আচ্ছা নিয়ন, নিয়ন হচ্ছে এই যে ধরো কুয়াশার মধ্য দিয়ে উজ্জ্বল লাল বর্ণের আলো তারা হচ্ছে দেখায়, কুয়াশার মধ্যেও দৃশ্য, মানে আমি বলছিলাম এই কথাটাই, যেই জন্য আমরা এটা নিয়নের আলোটা ইউজ করি। উড়ন্ত বিমানে পাইলটগণ উজ্জ্বল লাল বর্ণের নিয়ন আলো সংকেত ব্যবহার করেন। সবুজ বা নীল বর্ণের বাল্বে অন্যান্য নিষ্ক্রিয় গ্যাস ও মার্কারি বাষ্প মিশ্রিত থাকে। আচ্ছা সবুজে মার্কারি বাষ্প মিশ্রিত থাকে, এই ব্যাপারটা একটু খেয়াল রেখো। অন্যান্য নিষ্ক্রিয় গ্যাস থাকলে সেটা অন্য কালার দেয়, নিয়ন লাল কালার দেয়। আচ্ছা আর্গন, এই যে বলছিলাম আর্গনের এই কথাটা বলা হয় নাই, আর্গনের পরিমাণ বেশি। নিষ্ক্রিয় গ্যাস, আচ্ছা বায়ুতে আমাদের বিভিন্ন রকম উপাদান আছে। নাইট্রোজেন আছে প্রায় 78% অ্যাবভ, অক্সিজেন আছে 20% অ্যাবভ। সো এরকম নিষ্ক্রিয় গ্যাসটাও কিছু পরিমাণে থাকে। বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাসের মিশেল তো বায়ুতে আছে, তার মধ্যে সবথেকে বেশি যে নিষ্ক্রিয় গ্যাসটা বায়ুতে আছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আর্গন। এটা হচ্ছে 0.93% আছে। আর এই যে বলছিলাম বৈদ্যুতিক বাল্বে, যেটা এনার্জি সেভিং বাল্ব বা যে কোনো টাইপসের বৈদ্যুতিক বাল্বে আমাদের আর্গন ইউজ হয় নিষ্ক্রিয় পরিবেশ রূপে। ক্রিপ্টন যেমন বলছিলাম ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্বে ইউজ হয়। রেডন ক্যান্সার চিকিৎসায় ক্যান্সার কোষ ধ্বংস করে। সো এই ছিল আমাদের হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহারগুলা। সো আমরা আশা করি বুঝতে পারছি। এখন আমরা গ্রুপ 17-র কিছু মৌল ছিল, এদের কি বৈশিষ্ট্যগুলো বলে নাই? সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, হ্যালোজেন আর কি। হ্যালোজেন শব্দের অর্থ সামুদ্রিক লবণ উৎপন্নকারী। এগুলো দাগাই ফেলবা, ঠিক আছে? সব দাগানো পসিবল হয় না, এই যে অপধাতু বা মেটালয়েড যে এইগুলো, ঠিক আছে, দাগাই ফেলবা সুন্দর মতো। 6টাকে অপধাতু বলা হয়। স্লাইডটা পড়ানোর একটাই রিজন, আমি কিন্তু সব লিখেই তোমাদের পড়াই দিতে পারতাম। স্লাইডটা দেখানোর একটাই রিজন, বইটার সাথে সাথে দাগাই ফেলবা সুন্দর মতো। আচ্ছা পি ব্লক মৌলসমূহের রাসায়নিক, দাগাই দিয়ে ফেলবা বা একবার করে রিডিং দিবা, নিজে পরে দাগাবা, প্যারা নেই। পি ব্লক মৌলসমূহের রাসায়নিক ধর্ম। এখন রাসায়নিক ধর্ম বলতে কি বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া যেমন দেখাবে সেটা এমন বিক্রিয়া। আমি কিন্তু অলরেডি কয়েকটা বিক্রিয়া পড়ছি। কোথায় পড়ছি বলতে পারবা? আমরা একটা চালাকি তোমাকে বলি, এই যে চালাকিটা হচ্ছে এখানে, এই যে এই দুইটা বিক্রিয়া পড়ছো না, এই উপদমে অ্যালুমিনিয়াম বা পি ব্লক না, এই কিন্তু একটা বিক্রিয়া শেখা হয়ে গেছে অলরেডি। এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড যখন HCl এর সাথে বিক্রিয়া করছে, এটা একটা অ্যাসিড ছিল, আর তাহলে এ নিজে কি একটা বেজ। যখন এটা ক্ষারের সাথে বিক্রিয়া করছে, এ যদি বেজ হয় তাহলে এ কি ভাই অ্যাসিড। তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড উভধর্মী কেন বলছিলাম, ও একবার বেজ হিসেবে কাজ করতেছে, একবার অ্যাসিড হিসেবে কাজ করতেছে। যখন বেজ হিসেবে কাজ করতেছে তখন অ্যাসিডের সাথে বিক্রিয়া করতেছে, যখন অ্যাসিড হিসেবে কাজ করতেছে তখন বেজের সাথে বিক্রিয়া করতেছে। সো এই বিক্রিয়া দুটো তুমি যেহেতু পড়ছো, তাহলে এই ক্যাটাগরির যে অ্যালুমিনিয়ামের জায়গায় যদি আমার এখন অন্য কিছু দিয়ে দেয়, সো আমি কিন্তু সেম ভাবে আগাবো। এটার একটা স্পেশাল প্যাটার্ন আছে। স্পেশাল প্যাটার্ন বলতে এইরকম ভাবে তারা এই যে শো করে, এই যে 2m, m সমান অ্যালুমিনিয়াম হইতে পারে, গ্যালিয়াম হতে পারে, ইন্ডিয়াম হতে পারে, টেলুরিয়াম হতে পারে। কেন বলো তো ভাইয়া? এই অ্যালুমিনিয়ামের জায়গায় এইগুলো দেওয়া যায়। তুমি একটু চিন্তা করো ভাইয়া, অ্যালুমিনিয়াম গ্রুপ কতর মধ্যে ছিল? 13-র মধ্যে। 13 আমি বলছিলাম একটা গ্রুপের একটা মৌলের বিক্রিয়া যদি তুমি জানো, তাহলে বাকিগুলো জাস্ট ওই মৌল দ্বারা রিপ্লেস করবা। সো অ্যালুমিনিয়াম আমি বলছিলাম বর, এলো, গেলো, ইন্ডিয়া, থাইল্যান্ড, নাইজেরিয়া। বর নাই, এলো মানে অ্যালুমিনিয়াম, গেলো এই যে গ্যালিয়াম গ্রুপের মধ্যেই,
ইন্ডিয়া থাইল্যান্ড INTL, মানে বুঝতে পারতেছো অ্যালুমিনিয়াম বাদে তুমি যদি এখানে এখন অ্যালুমিনিয়ামের বদলে এই বিক্রিয়াগুলোতে তুমি যদি এখন এরকম লেখো গ্যালিয়াম অক্সাইড Ga2O3, ক্রিয়েটিভ কোশ্চেন ভাই হয় কোথা থেকে হয়, এই যে এইসব হয়। তুমি Ga2O3 ভাই জীবনে তো বিক্রিয়া শিখি নাই, Ga2O3 বিক্রিয়ার মধ্যে দিছে +6HCl, কি তৈরি হয় বুয়েটে চলে আসছে ভাই, কি তৈরি হয়? আমি তো এরকম কোনো Ga2 তো পড়ি নাই ভাই। যাদের বুদ্ধি আছে Ga2 গ্রুপ খুঁজবে, Ga2 মানে গ্যালিয়াম, এটা তো অন্তত জানে গ্যালিয়ামের গ্রুপে আর কার বিক্রিয়া আমি জানি, ওর বিক্রিয়াটা লিখে ওই অ্যালুমিনিয়ামের জায়গায় জাস্ট গ্যালিয়াম বসাবে। বুঝতে পারতেছো কিভাবে পড়ালেখা করতে হয়? এইভাবে করতে হয়, ঠিক আছে? সো এই রিয়েলাইজেশনগুলো তোমরা একটু অ্যাপ্লাই করবা। সো এইটা তাহলে এই বিক্রিয়া আমরা আগেই পড়ছি, এটা ডান, এই জন্য আমি দেখাইলাম না এই টাইপটা অনেক ইম্পর্টেন্ট উভধর্মী। তাহলে এখানে উভধর্মী অক্সাইড হিসেবে জিঙ্ক অক্সাইড হইতে পারে, অ্যালুমিনিয়াম অক্সাইড হইতে পারে, টিন অক্সাইড হইতে পারে, লেড অক্সাইড হইতে পারে। লেড কখনো PbO থাকে, কখনো Pb2O থাকে, যেটাই থাক হবে, ঠিক আছে? সো এখন আরো কিছু রিয়াকশন আছে, দেখো ভাইয়া, ধাতব এবং অধাতব মৌল, অধাতব দ্বিমৌল যৌগ গঠন। সো এই জায়গায় একটা কাহিনী আছে, এটা হচ্ছে বোরিক অ্যাসিড। বোরিক অ্যাসিড চিনো? কেরাম খেলো কেরাম? সো এখানেও আছে, কেরাম বোর্ড আনছে, তোমরা ভিডিওতে দেখবা, আনাস ভাই আনছে কেরাম বোর্ড, তারপর বিভিন্ন কিছু আনছে। যাই হোক, বোরিক অ্যাসিড দেওয়া লাগে, সো এই যে এরকম করে মারে। আচ্ছা আমি কোনটা দিয়ে মারতেছি, এটা দিয়ে মারে। আচ্ছা বোরিক অ্যাসিড। সো বোরিক অ্যাসিড যেহেতু তৈরি হয়, বোরিক অ্যাসিড কখন তৈরি হয় জানো? বোরিক অ্যাসিড তৈরি হয় আমরা যখন পানির সাথে এখানে বোরন অক্সাইডের বিক্রিয়া করি। বোরনের অক্সাইড অম্লীয়, হাই হাই, এটা তো আমি তোমাদের বাড়ির কাজ দিছিলাম, বলে ফেললাম। যাই হোক, এই যে বোরনের অক্সাইড B2O3, এটা তোমার বাড়ির কাজ ছিল, অম্লীয়। তাই B2O3 পানির সাথে বিক্রিয়ায় বোরিক অ্যাসিড তৈরি করে। আর একটা কথা বলে দিই, ধরো আমি একটা অম্ল নিছি, অম্ল হিসেবে ধরো এটা নিছি SO3 সালফার ট্রাইঅক্সাইড, এটা একটা অম্ল মানে অ্যাসিড। তুমি মনে রাখবা ভাইয়া, অ্যাসিডকে যখন তুমি পানির সাথে রিয়াকশন করাবা সেটা আর একটা অ্যাসিডই তৈরি করবে, কারণ অ্যাসিড পানির সাথে রিয়াকশন করছে, সো এটা তৈরি করে ফেলবে H2SO4, এটাও একটা অ্যাসিড। তাহলে আমার এখানে বলা আছে বোরিক অ্যাসিড অম্লীয়, এ যখন পানির সাথে বিক্রিয়া করবে এই বোরিক অ্যাসিড বানাবে, মানে সরি, এটা বোরন অক্সাইড অম্লীয়, সো এটা বোরিক অ্যাসিড বানাই ফেলবে। এখন বোরিক অ্যাসিডে যদি এরকম থাকে ভাইয়া, কিছু ব্যাপার এখানে খেয়াল করো, বোরিক অ্যাসিডকে অর্থবোরিক অ্যাসিডও বলা হইতে পারে। বোরিক অ্যাসিডে যদি এমন থাকে যে 3 অণু পানি আছে, মানে পানির পরিমাণটা বেশি, ঠিক আছে, সো তখন তুমি সেটাকে বলবো অর্থবোরিক অ্যাসিড। আর হচ্ছে যদি আমার পানির পরিমাণ 1 অণু থাকে, কম থাকে, সেটাকে আমরা বলবো মেটাবোরিক অ্যাসিড। সো এই যে বোরন অক্সাইড পানির সাথে বিক্রিয়া করছে, এইখানে বোরিক অক্সাইড বানাচ্ছে H3BO3, ঠিক আছে, কিন্তু এখানে কয় অণু পানি ভাইয়া? 3 অণু পানি। সো 3 অণু পানি মানে পানিটার পরিমাণ বেশি, তখন এটাকে আমরা কি বলবো দেখো তো ভাই, আমি আর লিখতেছি না, তোমরাই বুঝবা। 3 অণু পানি থাকলে এটাকে তুমি কি বলবা? অর্থবোরিক অ্যাসিড। তাহলে এইটা হচ্ছে আমার অর্থবোরিক অ্যাসিড। আর আমি যখন দেখো রেশিওটা যখন 1 অণু পানি, তার মানে এই যে বোরন অক্সাইড জাস্ট 1 অণু পানি দিছো, তখন কম পানি সহ কি পাইছো? HbO2, তারপর আবার পানি দিয়ে H3BO3 পাইছো, বাট মাঝখানের ধাপে কি 1 অণু পানি দিয়ে কিন্তু এটা আসছে। সো যখন 1 অণু পানি মিক্স থাকবে তখন এটাকে বলবো মেটাবোরিক অ্যাসিড। মূল কথা, পানি বেশি আছে বোরিক অ্যাসিডে, মানে বোরন অক্সাইডের সাথে পানি বেশি দিছো, বোরিক অক্সাইড মানে বোরিক অ্যাসিডই তো হবে। বোরিক অ্যাসিডে পানি বেশি আছে অর্থবোরিক, পানি কম আছে মেটাবোরিক। এতটুকু মনে রাখলে হবে, খুব একটা আসে না, তারপরেও খেয়াল করাই দিলাম, সবই পড়াই দিচ্ছি। সো এই হচ্ছে অম্লধর্মী অক্সাইড গঠন। দ্বিমৌল যৌগ গঠন তো বুঝছো, যে আমার যদি 2টা হ্যালোজেন একসাথে হয়, ক্লোরিন ক্লোরিন Cl2, নাইট্রোজেন নাইট্রোজেন N2, সো এই যে এইগুলো দ্বিমৌল, মানে যে 2টা মৌল একসাথে যুক্ত অবস্থায় আছে, পরমাণু 2টা পরমাণু যুক্ত অবস্থায় আছে, এটাকে বলা হয় দ্বিমৌল। এবং দ্বিমৌল যৌগগুলো ভাই সমযোজী, প্রকৃত সমযোজী যৌগ, লিখে রাখো সাইডে, প্রকৃত সমযোজী, এগুলো আমরা পড়বো পরে। আচ্ছা, তো তারপরে ধাতব ক্লোরাইড, এই ব্যাপারটা, এই বিক্রিয়াটা ওই গ্রুপ, এই 3 যেমন ইম্পর্টেন্ট, 4ও ইম্পর্টেন্ট, এবং এগুলো তোমাদের সব 9-10-এ ছিল। তাও আমি বলে দিই যে আমাদের ধরো আমার বিক্রিয়া করলাম AlCl3 যোগ পানি, সো বিক্রিয়ার ফলে কি তৈরি হবে ভাইয়া?
যে এখানে AlCl3 পানি কেমনে ভাঙে H+ OH- আর অ্যালুমিনিয়াম কেমনে ভাঙে Al3+ Cl-, 3Cl- মানে আচ্ছা হইল, তাহলে Al এখানে প্লাস আর OH-, তাহলে নিশ্চিত এখানে AlOH হবে। এখন আমরা জানি OH এ কত থাকে ভাইয়া, OH এ -1 অ্যালুমিনিয়ামে আসবে, কিছু বসালাম না, অ্যালুমিনিয়ামের 3 OH এ যাবে, তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করলো, প্লাস 3 অণু পানি তৈরি করলো। আচ্ছা পানি তো না, সরি H আর Cl, পানি তো এখানে হবে না, HCl হবে। যাই হোক এখানে সমতা করবা, সমতাটা ইম্পর্টেন্টলি করে ফেলবে। এখন তাহলে এই ধরনের বিক্রিয়ায় যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস পানি বা গ্যালিয়াম ক্লোরাইড প্লাস পানি, সো এই ধরনের বিক্রিয়ায় আমরা বুঝতে পারতেছি আমাদের মেকানিজমটা কি হবে, একটা ক্ষার হবে একটা অ্যাসিড হবে, একটা ক্ষার হবে একটা অ্যাসিড হবে, ঠিক আছে। সো এই ব্যাপারটা খেয়াল রাখবে। এই যে নিচে একটা AIN দিছে, ঠিক আছে, এটা কি ইন্ডিয়াম, বর এলো গেল ইন্ডিয়া থাইল্যান্ড ইন্ডিয়া, এই যে ইন্ডিয়া দেখছো IN, সো ইন্ডিয়া আইএনটা ছোট হাতের দেওয়া উচিত ছিল, সো এখানে একটু তারা ভুল করে ফেলছে, ঠিক আছে, এই বিক্রিয়াটা ভুল লেখা আছে, এখানে ভুল লেখা আছে। আচ্ছা অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করে কেন, আমি বলে দিয়েছিলাম এই কোশ্চিনটা পড়াবো তোমাকে, হ্যাঁ আমি পড়াই দিতেছি, সমস্যা নাই। তো চলো আমরা একটু আগে চিন্তা করি, Al2Cl6 বানাইলো, ডাইমার মানে বুঝি ডাই কখন বলা হয় ডাই, এই জিনিসটাই আমরা দেখব। দেখো ভাইয়া AlCl3 আর এখানে ডাইমারের পরে বলছে সেটা হয়ে গেছে Al2Cl6 দ্যাট মিনস অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা, সে কি করছে আর একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে মিশে এইটা বানাইছে Al2Cl6, দ্যাট মিনস অ্যালুমিনিয়াম 2টা Cl 6টা, এটাই হচ্ছে ডাইমার, দুইজন মিলে একটা নিউ কম্বিনেশন বানাইছে। এখন এইটাই বলা হচ্ছে যে কেন বানাইছে, তুমি একটু জাস্ট অ্যালুমিনিয়াম ক্লোরাইডের শেপটা যদি চিন্তা করো তাইলেই বুঝবা। সো আমি অ্যালুমিনিয়াম আঁকলাম, আমি যেভাবে আঁকতেছি এভাবে আগে আঁকবা। সো এই যদি আমি দিই একটা অ্যালুমিনিয়াম, 3 সাইডে কি আছে ভাই, ক্লোরিন আছে, খুব ভালো করে বুঝো। সো অ্যালুমিনিয়ামের 3 সাইডে 3টা ক্লোরিন আমি দিয়ে দিলাম, কিন্তু খেয়াল করো আমি তোমাকে দুইটা জিনিস বলি ভাইয়া, এখানে বন্ধন এই যে এই দাগটা দ্বারা, এটা তো আসলে ছিল এরকম AlCl3, এটা ছিল তার আণবিক সংকেত, আমি এটাকে ভেঙে এটা গাঠনিক সংকেত দেখাইছি। আমরা জানি যে এই দাগগুলো আর কিছুই না, একটা বন্ধন। তাহলে অ্যালুমিনিয়াম এই যে Al আর Cl, এই AlCl বন্ধন কয়টা আছে এখানে, 3টা Al এবং Cl বন্ধন আছে এখানে। তাহলে চিন্তা করো ভাই যে একটা বন্ধনে কয়টা ইলেকট্রন থাকে, একটা বন্ধনে 2টা ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রন দেয় অ্যালুমিনিয়াম আর একটা ইলেকট্রন দেয় ক্লোরিন। তাহলে এখানেও এই বন্ধনে একটা ইলেকট্রন দিচ্ছে অ্যালুমিনিয়াম আর একটা দিচ্ছে ক্লোরিন, এখানেও একটা ইলেকট্রন অ্যালুমিনিয়াম একটা ইলেকট্রন ক্লোরিন। দেখো তো ভাইয়া এখানে কি হয়েছে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডে আমার 3টা AlCl3 বন্ধন আছে, তাহলে একটা বন্ধনে 2টা যদি ইলেকট্রন থাকে তাহলে 3টা বন্ধনে কয়টা থাকে ভাইয়া বলো তো, 6টা, 3 2 6টা ইলেকট্রন। সো আমি দেখলাম আমার AlCl3 তে 6টা ইলেকট্রন আছে। এখন তুমি আমাকে একটা কমন সেন্স থেকে বলো ভাইয়া 6টা ইলেকট্রন যদি একটা বন্ধনে থাকে সে কি স্থিতিশীল থাকতে পারে? আমার অষ্টক পূরণ হতে কি 6টা ইলেকট্রন লাগে? না ভাইয়া 8টা ইলেকট্রন লাগে। তাহলে আমার লাগবে হচ্ছে 8টা ইলেকট্রন, ভাইয়া আছে হচ্ছে 6টা ইলেকট্রন, 2টা ঘাটতি। 2টা ঘাটতি এখন কই থেকে নিবে? এখনো আশেপাশে তাকাবে, আশেপাশে তাকায়ে যেটা দেখবে ভাইয়া, আশেপাশে তাকাইলেই তুমি দেখতে পাচ্ছ যে একটা কাহিনী আছে। ক্লোরিনের এখন কয়টা করে অ্যালুমিনিয়ামের, আমি একটু আবার বলি, অ্যালুমিনিয়ামের 3টা ইলেকট্রন সে বন্ধনে শেয়ার করে ফেলছে। আমি আগে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, আরো ভালো করে বোঝাই। 1s2 2s2 2p6 3s, একটু জায়গা কমাইতে হবে, 1s2 2s2 2p6 3s2 3p1, দ্যাট মিনস অ্যালুমিনিয়ামের লাস্ট শেলে ইলেকট্রন আছে ভাইয়া কয়টা? 3টা। কয়টা? 3টা। 3টা ইলেকট্রন ওর লাস্ট শেলে ছিল, 3টা ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করে ফেলছে, ওর কোনো আর ফাঁকা ইলেকট্রন নাই, এতটুকু বুঝছি।
আর ক্লোরিন লাস্ট শেলে ইলেকট্রন কয়টা ছিল 1s2 2s2 2p6 3s2 3p5 দ্যাট মিন্স ক্লোরিনের লাস্ট শেলে ইলেকট্রন ছিল ভাইয়া 7টা ঠিক আছে সো ক্লোরিনের লাস্ট শেলে ইলেকট্রন ছিল 7টা সো যেহেতু 7টা ইলেকট্রন ছিল ওর একটা ইলেকট্রন এই যে এই ক্লোরিনের একটা ইলেকট্রন বন্ধনে অংশ নিছে এই ক্লোরিনের একটা ইলেকট্রন বন্ধনে অংশ নিছে এই ক্লোরিনের একটা ইলেকট্রন বন্ধনে অংশ নিছে প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা তাহলে চিন্তা করে এই ক্লোরিনের কথাই যদি চিন্তা করি 7টা ছিল একটা মাত্র অংশ নিছে তাহলে বাকি কয়টা থাকে 6টা তাহলে 6টা মানে কয়টা হচ্ছে 6টা ইলেকট্রন তাহলে আমি যদি বলি 6টা ইলেকট্রন তার মুক্ত অবস্থায় আছে মুক্ত মানে অ্যাভেলেবল তুমি যে কোনো 6 জন তোমার মুক্ত অবস্থায় আছে অ্যাভেলেবল আছে মানে 6 জনকে যখন ডাক দিবা তখনই সে প্রস্তুত তাহলে 6টা মুক্ত ইলেকট্রন মানে কি জোড়া আকারে থাকে মুক্ত ইলেকট্রনকে আমরা ইংলিশে বলি লোন পেয়ার খুব ভালো করে বুঝো আমি শঙ্করায়নে কিন্তু এত আবার এত সুন্দর করে বুঝাবো না লোন পেয়ার ইলেকট্রন সো লোন পেয়ার সুন্দর করে বুঝাবো ভয় পাওয়ার কিছু নাই লোন পেয়ার ইলেকট্রন ঠিক আছে এদেরকে বলা হয় লোন পেয়ার ইলেকট্রন না এদেরকে বলা হয় লোনলি ইলেকট্রন মানে মুক্ত ইলেকট্রন যখনই আমি পেয়ার কথাটা আনলাম তার মানে 6টা মুক্ত ইলেকট্রন পেয়ার যখন করবে অর্ধেক হয়ে যাবে এক জোড়া 2টা তাহলে 2টা সমান এক জোড়া তাহলে 6টা সমান কয় জোড়া হবে 3টা তাহলে 3টা লোন পেয়ার বলবো তাহলে এই ক্লোরিন প্রতিটা ক্লোরিনের যেটা থাকে ভাইয়া এখানে 3 জোড়া লোন পেয়ার ইলেকট্রন থাকে তাহলে এখানে এক জোড়া এখানে এক জোড়া এখানে এক জোড়া ঠিক আছে এই ক্লোরিনের এখানে এক জোড়া এখানে এক জোড়া এখানে এক জোড়া 3 জোড়া এখানে এক জোড়া এখানে এক জোড়া এখানে এক জোড়া ঠিক আছে এর লোন পেয়ার ইলেকট্রন আছে তার মানে আমি যদি এখন বুদ্ধি করে আরেকটা LCl3 এখানে আনতে পারি দেখো আরেকটা LCl3 ধরো এখানে আনলাম আনছি তাহলে এদের মধ্যেও তো ভাই 3 জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে এখন কি করব জানো এখন কি করব আমার একটু মনে চিত্রটা একটু ভুল হয়েছে হালকা আমি এটাকে নিচে দিছি ওকে এরা এইভাবে দিয়ে এইভাবে দিছে আর এইভাবে দিয়ে এইভাবে দিছে তাই তো এই কাহিনী তো করছে আচ্ছা ঠিক আছে প্যারা নাই আচ্ছা এখন আমি যেই কাজটা করব দেখো ভাইয়া আমার কয় জোড়া লোন পেয়ার ইলেকট্রন দরকার এক জোড়া সো আমি যদি এই কাজটা করি এই যে ক্লোরিনটা আছে আমার এই যে এইখানে যে ক্লোরিনটা আছে এই ক্লোরিনটা যেটা আছে এই ক্লোরিনটা যদি এর তো 3 জোড়া লোন পেয়ার ইলেকট্রন ছিল আর অ্যালুমিনিয়ামেরও দরকার ভাইয়া অ্যালুমিনিয়ামের আমার ঘাটতি আছে কয়টা 2টা ঘাটতি ঠিক আছে সো আমরা এই জায়গায় এই ক্লোরিনের এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন যখন ও অ্যালুমিনিয়ামকে দিয়ে দিবে তখন এই রকম একটা চিহ্ন দেওয়া হয় যে অ্যালুমিনিয়ামের দিকে ইলেকট্রন চলে যাচ্ছে ক্লোরিনের লোন পেয়ার ইলেকট্রন 3 জোড়া ছিল 3 জোড়ার মধ্যে এক জোড়া অ্যালুমিনিয়ামের দিকে চলে যাচ্ছে দ্যাট মিন্স এখানে আমার কি তৈরি হলো অ্যালুমিনিয়ামের যে ঘাটতিটা ছিল সেই ঘাটতিটা পূরণ হয়ে গেল ঠিক আছে সো এইটাই এখানে দেখানো হয়েছে সো এইটাই আমরা এইভাবে দেখাইছি ওকে আরেকটাই আমরা দেখাইছি না এই যে এটা তো এইভাবে দেখাইছি এই যে যেটা আর কি মানে দুইটা এক সাইডে আছে দেখো আর একটা দেখো এই যে আমি এইটা মনে হয় দেখাইছিলাম তখন এইটা একটু নিচে আছে আবার এইখানে দুইটা এক সাইডে আছে আর একটা এইখানে উল্টা দিকে আছে সো উল্টা দিক থেকে একটা ইলেকট্রন এক জোড়া পাঠাই দিবা আবার এই সাইড থেকে এক জোড়া পাঠাই দিবা তাহলে এই জায়গায় এই অ্যালুমিনিয়ামের যে অষ্টক পূরণটা হওয়ার কথা ছিল দেখো দুইটার ঘাটতি ছিল এই অ্যালুমিনিয়ামের দুইটা ঘাটতি পূরণ হয়ে গেছে কারণ এখান থেকে এক জোড়া ক্লোরিনের এক জোড়া সে অ্যালুমিনিয়ামকে ডোনেট করে দিল আবার এখান থেকে
এটার এক জোড়াও এখানে সে ডোনেট করে দিল। দ্যাট মিনস এই যে এই অ্যালুমিনিয়ামের যে এক জোড়া ঘাটতি ছিল সেটাও এখানে পূরণ হয়ে গেল। সো এইভাবেই আর কি আমাদের Al2Cl6 এর ডাইমারটা গঠন হয়। আমরা আশা করি বুঝতে পারছি। সো Al2Cl6 ডাইমার এই জন্যই গঠন করে যাতে তাদের অষ্টকটা পূরণ হয়। দেখো অষ্টক সংকোচন হয়েছিল কিভাবে, যেখানে দেখো LCl3 তে 3 দুগুণ 6টা ইলেকট্রন ছিল, 8টা হয়েছিল না। 8টা বানানোর জন্য যেহেতু ক্লোরিনের লোন পেয়ার ইলেকট্রন আছে, সো সেটা তারা সহযোগিতাটা নিয়ে নিল। ওকে, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের এখানকার কাহিনীগুলা, আমরা আশা করি বুঝতে পারছি। সো তোমাদের আমি আর একটু সোজা এই চিত্রটা আমি আর একবার আঁকাই। এই চিত্রটা আমরা একটু ভেজাল করছিলাম না, আমি জাস্ট আর একটু সুন্দর করে দেখাই দিই। তোমরা আঁকাইছো ঠিক আছে, আমি আবার আঁকাচ্ছি, একটু দেখে নাও। অ্যালুমিনিয়াম, ধরো এটাকে উপরে দিলাম এবার, আর এখানে অ্যালুমিনিয়াম, এবার নিচে দিলাম। সো এখানে ক্লোরিন 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 ক্লোরিন। তোমরা যেটা করবা, দুইটা ক্লোরিন যেহেতু দিছো, সো দেওয়ার রিজন হচ্ছে আমি তাহলে এইটার ক্লোরিনের থেকে, মানে আমার একটু ওই আগের চিত্রে কি হয়েছিল, আমি এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড যেটা আঁকছিলাম এর মধ্যে আমি হচ্ছে লোন পেয়ার দিয়ে দিছিলাম। দুইজনের দুইটা ক্লোরিন নিব, এইটার কিন্তু এই পোর্শনটা কিন্তু এইটা একটা, এইটা একটা। তাহলে এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্লোরিন থেকে তীর চিহ্ন আমি এই অ্যালুমিনিয়ামের দিকে দিব। এইবার ঠিক আছে। আর এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেখো এই ক্লোরিন কিন্তু পাশেরটার, তাহলে এই ক্লোরিন থেকে অ্যালুমিনিয়ামের দিকে তীর চিহ্নটা দিবা। আর এই ক্লোরিন থেকে, এটা তো আরেকজনের ক্লোরিন, এটা আর অন্য অ্যালুমিনিয়াম, সো এই দিকে দিবা। তাই মানে তোমার আগে মনে হইতে পারতো ভাই আমি তো ওর নিজেদের মধ্যে তীর চিহ্ন দিয়ে বানাই ফেলতে পারতাম, আবার নতুন করে আনার দরকার কি, না দরকার আছে। সো এই হচ্ছে আমার তাহলে দুইজন মিলে বানাইলো কি অ্যালুমিনিয়াম Al2Cl6। সো ডাইমার গঠন হয়ে গেল, ঠিক আছে। সো এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট ছিল, এই কোশ্চেনটা আশা করি তোমরা বুঝতে পারছো, আমার ব্যাখ্যাটা সুন্দর মতো বুঝছো। ওকে, সো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন প্রতিস্থাপন, মানে অ্যাসিডের হাইড্রোজেনটা প্রতিস্থাপন করে ফেলে। যেমন একটা ধাতু যখন পানির সাথে বিক্রিয়া করে তখন সে ধাতুর পানির সাথে বিক্রিয়া করলে মনে রাখবা ক্ষার তৈরি করে, কারণ ধাতুর অক্সাইড যদি ক্ষারীয় হয় তাহলে ধাতুর হাইড্রোক্সাইডও ক্ষারীয়ই হবে এবং এর সাথে হাইড্রোজেন গ্যাস পাবা। এই ব্যাপারগুলো খেয়াল রাখবা। সো এইটা দেখো যে ধাতু HCl এর সাথে বিক্রিয়া করলে কি হবে, লবণ তৈরি করবে এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। এই ব্যাপারগুলো একটু ভাইয়া খেয়াল রাখবা। জারণধর্মী অ্যাসিড সহ বিক্রিয়া। সো জারণধর্মী অ্যাসিড বলতে কি নাইট্রিক অ্যাসিড দ্বারা জারিত হয়ে এখানে B2O3 নাইট্রিক অ্যাসিড দ্বারা বিজারিত হয়ে NO2 গ্যাস তৈরি করে। এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না ভাই, তাও দেখে রাখতে পারো, ঠিক আছে। আমার কাছে তেমন ইম্পর্টেন্ট মনে হয় না, বাট একটা ইম্পর্টেন্ট যে এখানে প্রথমে গাঢ় নাইট্রিক অ্যাসিড বিয়োজিত হয়ে পানি, বাদামি, NO2 গ্যাস, জাইমান অক্সিজেন উৎপন্ন হয়। সো জাইমান অক্সিজেন শক্তিশালী একটা অক্সিজেন, এটা হচ্ছে জারণ প্রক্রিয়ায় অংশ নেয়। এই জিনিসগুলো তথ্যগুলো জানা ইম্পর্টেন্ট। সো এই যে বিক্রিয়াগুলো দেখতে পারো, বুয়েটে খুব বিক্রিয়া দেওয়ার প্রবণতা আছে। এখানে কোশ্চিন বলি, বুয়েটে বা হচ্ছে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কোশ্চিন ব্যাংকে যখন তুমি দেখবে এখান থেকে সমীকরণ, মানে বিক্রিয়া সমতাকরণ বিক্রিয়া আর হচ্ছে বিভিন্ন লবণের সংকেত, এগুলো বেশি আসে। সো এইগুলো একটু দেখে নিবা, ঠিক আছে। যেমন অ্যালুমিনিয়াম জাইমান অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম অক্সাইড বানাইতেছে, এটা নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে কি তৈরি হবে। সো তুমি জাস্ট ভাঙবা প্লাস মাইনাস, অ্যালুমিনিয়াম প্লাস, এখানে হাইড্রোজেন প্লাস, নাইট্রেট হচ্ছে মাইনাস। সো এখানে অ্যালুমিনিয়াম আর নাইট্রেট একসাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম নাইট্রেট বানাবে, এখানে H প্লাস আর এখান থেকে অক্সিজেন আছে। সো কখনো OH আসবে, ওখানে কোনো না কোনোভাবে OH ফর্ম হয়ে যায়, সো এখান থেকে পানি তৈরি হয়। সো এইভাবে যদি তুমি নিজের কৌশলে বিক্রিয়াটা সাজায় নাও ইজি, নাহলে আমাকে কোশ্চেন করে যেতে হবে ভাই এই অধ্যায়ে এত বিক্রিয়া কেমনে মনে রাখবো, কিভাবে কি, প্রতিটা বিক্রিয়া লিখো, নিজ কৌশল বানাও, মনে থাকবে। পরীক্ষায় আলটিমেটলি তো রেজাল্টটা লিখতে হবে। দেখো অ্যালুমিনিয়াম নাইট্রেটের Al এর পাশে কেন 3 গেছে, জানোই তো ভাইয়া। অ্যালুমিনিয়াম আর নাইট্রেটের জারণ মান -1, অ্যালুমিনিয়ামের হচ্ছে 3+। তাহলে এবার কি করবো, নাইট্রেটের মাইনাসটা অ্যালুমিনিয়ামে দিব, 1 তো লেখা লাগে না, আর অ্যালুমিনিয়ামের 3টা নাইট্রেটের মাথায় দিব, পাশে দিব, হয়ে গেল। কেন আসছে 3 আশা করি বুঝতে পারছি। এইগুলো
প্র্যাকটিস করো। ওকে, তো প্র্যাকটিস করলে মনে থাকবে। পি ব্লকের মধ্যে 14 যে বিক্রিয়াগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, এখানে ইম্পর্টেন্ট জায়গাটা আমি বলে, খুব একটা ইম্পর্টেন্ট না বলতে ইম্পর্টেন্ট জায়গা বলতেছি, ইম্পর্টেন্ট আছে। কার্বন প্লাস পানি বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন বানায়, এটাকে বলা হয় ওয়াটার গ্যাস। সো আমাদের কিছু গ্যাস আছে, একটা হচ্ছে ওয়াটার গ্যাস, একটা হচ্ছে প্রডিউসার গ্যাস, একটা হচ্ছে সংশ্লেষ গ্যাস। নামগুলো জাস্ট লিখে রাখো, ভাইয়া বললো এগুলো মেডিকেল প্লাস ইঞ্জিনিয়ারিং ভাই বলো, এমসিকিউ আসবে। একটা কি বললাম, ওয়াটার গ্যাস, একটা প্রডিউসার গ্যাস, একটা সংশ্লেষ গ্যাস। বিভিন্ন জায়গায় আমি যখন পড়াবো, বিভিন্ন চ্যাপ্টারে যাব, তখন এইগুলো চলে আসবে, বাট আমি এখন এক জায়গায় লিখে রাখতে বললাম, লিখে রাখো। আচ্ছা, এখন যেটা হবে এখানে, এই যে আমি বলছি যে এইটা কেন উভধর্মী অক্সাইড বললো ভাইয়া, টিন অক্সাইড প্লাস লেড অক্সাইড, আগেই বলে আসছি টিন আর লেড উভধর্মী অক্সাইড গঠন করে। সো এই যে কার্বন প্লাস 4টা হাইড্রোজেন মিথেন, এগুলো ভাই এগুলো একদম ইজি, তুমি জাস্ট একবার রিডিং পড়বা, গ্রুপ 14 এর মৌল আলাদা আলাদা করে তারা বিক্রিয়া দেখাইছে। এখন এই যে এই জিনিসগুলোর নাম একটু দেখা লাগবে। দেখো টিন আর সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করছে পানির সাথে। সো অনেকে এই নামটা বলতে পারে না যে Na2SNO3, এটার নাম কি, কখনো এমসিকিউ যদি চলে আসে, এটার নাম হচ্ছে স্ট্যানেট, এটার নাম হচ্ছে স্ট্যানেট। টিন যুক্ত যৌগগুলোকে নাম বলা SN2, এটাকে কিন্তু SN2 আমরা বলি টিন 2+, এটা কিন্তু আসলে স্ট্যান টাইপের নামকরণটা করা হয়। SN এই নামটা আসছে হচ্ছে অন্য জায়গা থেকে, ইংলিশ থেকে না, ঠিক আছে, SN2+, সো এটার নাম হচ্ছে স্ট্যানেট। সো পি ব্লকের গ্রুপ 14 এর মৌলগুলোর ক্লোরিন সহ বিক্রিয়া, এই যে ক্লোরিন সহ বিক্রিয়াটা হচ্ছে দেখতে পারো, ক্লোরিন সহ যখন বিক্রিয়া দিবে, আমি যদি তোমাকে একটা সিম্পল কোশ্চেন করি যে সিলিকন প্লাস ক্লোরিন, ধরো 2টা ক্লোরিন দিলাম আমি এখানে, কি তৈরি হবে ভাই বলতে পারবা তুমি? আমি আগে লিখি, আমি জানি সিলিকন ক্লোরাইড তৈরি হবে, কিন্তু কত কি হবে কার পাশে বুঝতেছি না ভাইয়া। সিলিকনের পারমাণবিক সংখ্যা 14, লাস্ট ছিল ইলেকট্রন কটা 4টা, তার মানে যোজনী 4, তাহলে সিলিকনের 4 আসবে ক্লোরিনের কাছে, ক্লোরিনের 1 আসবে ওর কাছে, মানে 1 না লিখলেও হয়। দ্যাট মিনস এখানে তৈরি হবে SiCl4। এমনে বিক্রিয়াগুলো মনে রাখতে হবে। সিলিকন দিলাম না তোমাকে, কার্বন প্লাস 4টা ক্লোরিন এমনে দিলাম, তাহলে এই জায়গায় কি তৈরি হবে, কার্বন টেট্রাক্লোরাইড, ঠিক আছে। এই যে মানে কার্বনের গ্রুপেই তো হচ্ছে সিলিকন, ঠিক আছে। এইরকম ভাবে বিক্রিয়াগুলো একটু খেয়াল করো। এই যে ক্লোরিন সহ বিক্রিয়া এমন ভাবে করবা। অক্সিজেন সহ বিক্রিয়া অলরেডি দেখাইছি ভাই, কার্বন প্লাস অক্সিজেন, সিলিকন প্লাস অক্সিজেন, সবগুলো কি অ্যাসিড, এটা হচ্ছে অম্লধর্মী, কারণ এটা অধাতু। তারপর SnO2 অম্লরূপে ক্ষারক রূপে 2 রূপে কাজ করতেছে, লেড O2 অম্লরূপে ক্ষারক রূপে 2 রূপে কাজ করতেছে। আমি কিন্তু তোমাকে বিক্রিয়া বলে দিছিলাম অ্যালুমিনিয়ামেরটা, জাস্ট দেখো টিন আর লেডও দেওয়া আছে। আমি কি বলছিলাম, উভধর্মী অক্সাইড কারা গঠন করে, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, টিন, লেড। সো 4টার বিক্রিয়ায় সুন্দর মতো লিখে ফেলবে। অ্যালুমিনিয়াম এটা দেখানো হয়েছে, জিঙ্কেরটা সেম, টিন আর লেডেরটা এখানে দেওয়া আছে, ঠিক আছে। ওকে, এই যে নাইট্রিক অ্যাসিডের সাথে দিছে একবার সোডিয়াম, এটা অ্যাসিড এটা ক্ষার, এটা অ্যাসিড এটা ক্ষার। সো এই যে সোডিয়াম স্টেনেট বানাইতেছে, এখানে সোডিয়াম স্টেনেট Na2SNO3, আর এই ক্ষার এখানে ক্ষার দিলে সোডিয়াম প্লাম্বাইট বানাইতেছে। সো দেখো, ঠিক আছে। আচ্ছা, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। স্বাভাবিক অবস্থায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস, সিলিকন ডাইঅক্সাইড হলো কঠিন পদার্থ, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, সবাই একটু চিন্তা করো তো। সো কার্বন ডাইঅক্সাইড গ্যাস, সিলিকন ডাইঅক্সাইড কেন কঠিন পদার্থ, আচ্ছা আমি একটু বলে দিই। কার্বন ডাইঅক্সাইড প্রথম, আর এখানে সিলিকন ডাইঅক্সাইড। ভাইয়া কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একক অণু, আর এইটা হচ্ছে পলিমার অণু। এই হচ্ছে একটাই রিজনই বলে দিলাম, এইটাই লিখতে পারলেই হয়ে যাবে। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একক অণু। একক অণু মানে কি, তুমি চিন্তা করো ভাইয়া, একক অণু মানে একা একা আছে, আর পলিমার অণু মানে কি, অনেকগুলো অণু একত্রে যুক্ত হয়ে একটা বৃহৎ শিকল বানাইছে, এটা হচ্ছে পলিমার। এইরকম শক্তি একটা হয়ে গেছে, পলিমারের মানে অনেকগুলো মিলে একটা শক্তি হয়ে গেছে। আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একক অণু মানে কি, একক অণু মানে এটা হচ্ছে একা একা আছে। সো একা একা যে আছে, একে যদি তুমি টেম্পারেচার মানে তাপ দিয়ে, একে যদি অল্প একটু তাপ দাও, তাপ যদি ধরে নাও 30 ডিগ্রি দিলা,
30 ডিগ্রি না, আরও কমাই দিব, কারণ একটা রিজন আমি এখানে তোমাকে দেখাবো। কক্ষ তাপমাত্রার নিচে দিব। ধরো এখানে তুমি 10 ডিগ্রি দিছো, এইটা কিন্তু গ্যাসে পরিণত হয়ে যাবে, গ্যাসীয় হয়ে যাবে। কিন্তু তুমি এইটাকেও যদি 10 ডিগ্রি দাও, তাহলে এদের মধ্যে যে বন্ডিংগুলো আছে, দেখো সিলিকন ডাইঅক্সাইড এখানে একটা অণু আছে, নিজেদের মধ্যে এরকম করে আছে সিলিকন ডাইঅক্সাইড, এরকম সিলিকন ডাইঅক্সাইডের এনটা অণু এরকম জোট বেঁধে আছে। সো তুমি 10 ডিগ্রি দিয়ে হয়তো এটা ভাঙতে পারলা, এটা তো ভাঙতে পারো নাই, তাহলে এরা যে কঠিন ছিল কঠিনই থাকবে। দ্যাট মিনস আমি একটা কথা বলতে চাই যে কার্বন ডাইঅক্সাইড একা একা আছে, একটা বন্ধন ভাঙতে আর কতই বা তাপ লাগে, তাপ দিছো ভেঙে গেছে। কিন্তু সিলিকন ডাইঅক্সাইড এরা হচ্ছে পলিমার অণু, মানে একত্রে অনেকগুলো অণু একত্রে যুক্ত আছে। দেখো এই যে এখানে সিলিকন ডাইঅক্সাইডের কথা আছে, একটা পলিমার যৌগ, অর্থাৎ অসংখ্য সিলিকন ডাইঅক্সাইড অণু পরস্পর যুক্ত হয়ে বৃহৎ আকারের সুস্থিত গুচ্ছ অণু তৈরি করে। এবং একটা এমসিকিউ এখানে খুব আসে, এরূপ যৌগকে পলিমার যৌগ দৈত্যাকার অণু বা জায়ান্ট মলিকিউল, এই এমসিকিউটা খুব আসে যে দৈত্যাকার অণু কোনটা, সিলিকন ডাইঅক্সাইড SiO2। তো সিলিকন ডাইঅক্সাইড এরকম করে পলিমার গঠন করে, এই যে সিলিকন দুই পাশে দুইটা অক্সিজেন, আবার এই যে সিলিকন এই যে এই সিলিকন একটা অক্সিজেন দিয়ে যুক্ত হয়েছে আর একটা অক্সিজেন সাইডে দিয়েছে, তারপরে এই যে এরকম করে তারা অনেক বড় একটা স্ট্রাকচার বানায়। তো এইখানে যদি তুমি টেম্পারেচার দাও, সহজে ভাঙতে কয়টা ভাঙবা তুমি, ভাঙতেই পারবা না। তো কক্ষ স্বাভাবিক অবস্থা বলতে বুঝাইছে এটা হচ্ছে মানে তুমি স্বাভাবিক চোখে যা দেখো, সো তার মানে কক্ষ তাপমাত্রার ব্যাপারটা বুঝাইছে। সো কক্ষ তাপমাত্রায় যদি আমি বলি সিলিকন ডাইঅক্সাইড কঠিন, কারণ এরা পলিমার অণু, এদের বন্ধন ভাঙতে কক্ষ তাপমাত্রার উপরে তাপ দেওয়া লাগে। কক্ষ তাপমাত্রার নিচেই যদি সে হচ্ছে ভেঙে যায়, তাহলে সে গ্যাস হয়ে যাবে। কক্ষ তাপমাত্রায় তুমি কি দেখবা, তাকে গ্যাস দেখবা। কক্ষ তাপমাত্রা মানে 25 ডিগ্রি পর্যন্ত তুমি তাপ দিতেছো, সেটা ভাঙতেছে না। দ্যাট মিনস কক্ষ তাপমাত্রার উপরে, অনেক উপরে গিয়ে তারপর সে ভাঙতে পারে হয়তো। তার মিনস স্বাভাবিক ভাঙে নাই, যেহেতু স্বাভাবিক অবস্থায় কঠিন ছিল, সো তাহলে এটা কঠিন পদার্থ এবং দৈত্যাকার অণু। ভালো করে বুঝার ট্রাই করো ভাই, অনেক সময় মনে করে যে তোমরা বুঝে যাচ্ছ, আসলে বুঝতেছো কি না জানাও। আমি তো বুঝতেছি, আমি পড়াই যাচ্ছি, বাট সামনে তো কেউ নাই, আমি আসলে রিলেট করতে পারতেছি না ভাই, জানাবা। হ্যাঁ, সো এই যে এইরকম করে পলিমার অণুকে n সংখ্যক অণু দিয়ে এইভাবে লেখে। সো এই কোশ্চেনটি ইম্পর্টেন্ট ছিল, পড়াই দিলাম। আর এখানে তেমন ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। সিলিকন টেট্রাক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে, কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড কেন করে না, এই কোশ্চেনটা। এই যে কার্বন টেট্রাক্লোরাইডের সাথে যদি ভাইয়া তুমি পানির রিয়াকশন দাও, নো রিয়াকশন। কিন্তু তুমি যদি সিলিকন টেট্রাক্লোরাইডের সাথে পানির রিয়াকশন দাও, তাহলে পানিতে কি থাকে, হাইড্রোজেন প্লাস আর OH মাইনাস। OH হচ্ছে নেগেটিভ চার্জ, আর এখানে ক্লোরিন আছে নেগেটিভ চার্জ। তাহলে সিলিকনের নেগেটিভ চার্জ ক্লোরিনকে OH রিপ্লেস করে ফেলে, এবং এখানে কি তৈরি হয়, OH আর ক্লোরিন মিলে HCl সম্ভবত, হ্যাঁ HCl তৈরি হয়। কিন্তু দেখো কার্বন টেট্রাক্লোরাইড এটা বিক্রিয়া করতে পারলো না, কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড করে ফেল। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট? রিজনটা হচ্ছে এরকম, আমি যদি তোমাকে বলি যে কার্বন টেট্রাক্লোরাইডের কেন্দ্রীয় মৌল ভাই কার্বন, কেন্দ্রীয় মৌল সংখ্যায় কম, সেটা কার্বন। সো এটার ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p 6 না 6, তাহলে 2p2। আর সিলিকনে তাহলে কেমনে আসবে, সেম জাস্ট 3-তে যাবে, তাই তো, 1s2 2s2 2p6 3s2 3p2। আচ্ছা দেখো তো ভাই, আমি তোমাদের আউটবাউন্ড নীতি পড়ানোর সময় বলছিলাম যে এই জায়গায় ফাঁকা ডি অরবিটাল সৃষ্টি হতে পারে না, 2d হয় না, 2d হয় না, কিন্তু আমি বলছিলাম 3d হয়, 3d কিন্তু হয়। তার মানে 3d ফাঁকা অরবিটাল এখানে পড়ে আছে, যখন তখন যদি দরকার হয় এই ইলেকট্রনগুলো ভেঙে ডিতে চলে যাবে। ডিতে যদি চলে যায় তাহলে পানির যে OH আছে, এই OH বিক্রিয়ায় অংশ নিতে পারবে। দ্যাট মিনস একটাই কথা বলবা তুমি, কার্বনে 2d অরবিটাল নাই, 2d অরবিটাল নাই বলে তার যে ইলেকট্রনগুলো হলো ফাঁকা যেই অরবিটালে জাম্প করে বসে থাকতে পারে না। ফাঁকা অরবিটাল ধরো এই জায়গায় আমি যদি এটাকে একটু ভেঙে বলি, 2p2 কেমনে থাকতে পারে, 2px1 2py1, ঠিক আছে, আর 2px1 2py1, ওকে।
এরকম এই যে 2p2 যেটা এস তো আর আমরা আচ্ছা এসও যদি তুমি ভেঙে ফেলো তাহলে এখানে চিন্তা করলে তুমি এসেও তুমি একটাই দিছো, আচ্ছা ঠিক আছে 2pz। সো এখন আমাদের তো এস এর অংশটা বিক্রিয়া করবে না, পি এর অংশ লোন পেয়ার অংশটা ধরো বিক্রিয়া করছে। সো বিক্রিয়া যদি করে তাহলে এই জায়গায় সিলিকন ডাইঅক্সাইডে কি আছে, পানির অণু। সো কার্বনের 4টা ক্লোরিন আছে, 4টা ক্লোরিনকে যদি রিপ্লেস করতে 4টা মুক্ত ইলেকট্রন লাগবে। সো এখানে তো 4টা মুক্ত ইলেকট্রন নাই, তর্কের খাতিরে আমি বলে দিলাম ভাই 3টা ইলেকট্রন পর্যন্ত হইতেও পারে, হয় না 2টাই থাকে, কারণ 2s2 এটা তো আর ওরকম ভাঙে না। ধরে নিলাম 3টা আছে। সো এখন এটা তো জাম্প করতে পারে 2s1 এর ইলেকট্রন, কারণ s অরবিটাল সচরাচর এরকম বিক্রিয়ায় অংশ নেয় না, পরবর্তীতে আমরা এটা দেখব। সো আমি এইটাকে জাম্প করে ডিতে যে নিয়ে যাব, এই স্কোপও নাই, ডিতে নিয়ে যাব এই স্কোপও নাই, কারণ এখানে কোনো 2d অরবিটাল নাই। এই জন্য কার্বন টেট্রাক্লোরাইড পানির সাথে রিয়াকশন দেয় না। একটাই কথা বলবা যে ভাইয়া এদের 2d অরবিটাল নাই, মুক্ত ইলেকট্রন বসার জায়গা নাই, OH এসে রিপ্লেস করতে পারতেছে না। আচ্ছা এই জায়গায় যেটা হতে পারে 3d অরবিটাল আছে, ইচ্ছা করলেই এদের ইলেকট্রনগুলো 3d অরবিটালে মুভ করতে পারে। সো যেহেতু 3d অরবিটাল আছে, OH এখানে সোজা মতন এসে বসে রিয়াকশনটা করে ফেলতে পারে পানির সাথে। সো এই জন্য দেখো কার্বন টেট্রাক্লোরাইডের 4টা ক্লোরিন ধাপে ধাপে একটা একটা করে বের হবে, কিন্তু প্রথম ধাপে দেখো কি হয়, একটা ক্লোরিন বের হয়ে যাবে, পানির সাথে রিয়াকশন দিবে, এরকম হবে SiCl3। পরের ধাপে এরকম হবে, আর একটা ক্লোরিন বের হবে SiCl3, আর এখানে একটা SiCl2। সো এই জায়গায় একটা যদি বের হয় ওখানে আবার OH ঢুকবে, ঠিক আছে, এই যে SiCl3OH। সো একটা বের হবে আর একটা OH ঢুকবে, তারপর SiCl2OH2 এরকম হবে, তারপর SiClOH3, আর নেক্সট ধাপে যেই এক্সট্রা ক্লোরিন ছিল ওইটাও চলে যাবে। সো তখন হয়ে যাবে এটা SiOH4। সো এইভাবেই তুমি রিয়াকশনগুলো দেখায়ও যে এই যে পানির অণুর সাথে রিয়াকশন করছে। সো এখানে ক্লোরিন এই যে এখান থেকে একটা করে বের হবে, এখানে দেখো 4টা ক্লোরিন ছিল, এখানে হয়ে গেল ভাইয়া 3টা ক্লোরিন একটা OH ঢুকলো, এরকম 4 ধাপে রিয়াকশন হয়ে এটা তৈরি হয়। সো এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। কার্বন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয় না, কারণ এটা 2d অরবিটাল নাই, আর কার্বনের d অরবিটাল নাই, সোজা কথা। আর হচ্ছে সিলিকন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয় কারণ সিলিকনে 3d অরবিটাল আছে, 3dতে যায়। সো এই হচ্ছে রিজন, ঠিক আছে। এই যে একবারে যদি দেখাইতে যাও এটা লিখে দিলেও নাম্বার দিবে। এই যে দ্বিতীয় পর্যায়ের মৌল, পরমাণু দ্বিতীয় শক্তি স্তরে 2d বলে কোনো অরবিটাল নাই, কার্বনের পক্ষে অষ্টক সম্প্রসারণ সম্ভব নয়, এটাই বলছে ও, এখানে অষ্টক সম্প্রসারণ সম্ভব নয়, ঠিক আছে। আর পানির অণু কার্বন টেট্রাক্লোরাইডে কার্বন পরমাণুর সন্নিবেশ বন্ধন সৃষ্টি করে, বিক্রিয়া মধ্যক, এগুলো দরকার নাই, এত কিছু দরকার নেই, আদ্র বিশ্লেষিত হয় না। আর সিলিকন ডাইঅক্সাইডে আদ্র বিশ্লেষিত হয়। আচ্ছা 15 নম্বর গ্রুপ যেটা, সেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে নিকটোজেন নামে পরিচিত শ্বাসরোধকারী গ্রুপ। সো নিকটোজেনকে শ্বাসরোধকারী বলা হয়, এদের বিভিন্ন বিক্রিয়াগুলো আছে। সো এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট যে নিষ্ক্রিয় গ্যাসের পরে সবচেয়ে বেশি নিষ্ক্রিয় মৌল নাইট্রোজেন গ্যাস। হ্যাঁ এই কোশ্চেনটা কোচিংয়ে খুব পছন্দ করে, নাইট্রোজেন গ্যাস নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে ইউজ করতে পারো। কেন ভাই এরকম কাহিনী, কারণ দেখো তুমি নাইট্রোজেনের আমি যদি ভেঙে দিই N2, এটাকে ভাঙলে এরকম থাকে, ট্রিপল বন্ড করে থাকে তারা। সো ট্রিপল বন্ড যেহেতু করে থাকে, এদের বন্ধন দেখো, একটা বন্ধন থাকলে যে পরিমাণ শক্তি দিয়ে ভাঙা লাগে, 3টা বন্ধন যদি জোড়া লেগে থাকে একত্রে, 3জন 3 দিক থেকে তোমরা ট্রাইও হয়ে আসো, তুমি একা আসো আর তুমি 3জন মিলে, 3টা বন্ড মিলে যুক্ত আসো, 3 দিক থেকে তোমার সাপোর্ট আছে, কোন ক্ষেত্রে বন্ড ভাঙতে বেশি শক্তি দেওয়া লাগবে, অবভিয়াসলি এটা। সো এরকম 3টা বন্ডের উপরে তো আর কিছু হয় না, একটা বন্ধন, 2টা বন্ধন, 3টা বন্ধন। সো 3টা বন্ধন করে যদি থাকে তাকে ভাঙতে বেশি শক্তি দেওয়া লাগে। সো এই জন্য নাইট্রোজেন হচ্ছে নিষ্ক্রিয়, ভাঙতে বেশি শক্তি দেওয়া লাগে। তো আমার তো যদি আমি শক্তি বেশি দেওয়া লাগে তাকে দিয়ে কেন রিয়াকশন করাবো, যে অ্যাভেলেবল তাকে দিয়ে রিয়াকশন করাবো। সেই জন্য নাইট্রোজেন যেহেতু নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে কাজ করে, ঠিক আছে। সো এখানে আরও কিছু রিজন আছে, নাইট্রোজেন পরমাণু আকারে ছোট, এটা একটা রিজন। তারপর অধিক স্থিতিশীল, কেন স্থিতিশীল বলা হয়েছে ভাই, আর একটু কথা বলি, নাইট্রোজেনের যদি তুমি ইলেকট্রন বিন্যাস দেখো 1s2 2s2 2p3, এখন 2p3 মানে কি 2px
2p-y 2p-z একটা 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 দেখো তো ভাইয়া p অরবিটাল আংশিক পরিপূর্ণ থাকলে কি বলছিলাম অধিক সুস্থিতিশীল সেটাই বলছে অধিক সুস্থিতিশীল আকারে ছোট দ্বিপরমাণু অণু সৃষ্টি করাকালে নাইট্রোজেন সিগমা বন্ধন গঠনের পর আবার পাই বন্ধনও এখানে আছে সুষ্ঠু অধিক্রমণ হইতে পারে এগুলো তোমরা এখন বুঝবা না সংকরায়নে বুঝবা প্যারা নাই ত্রিবন্ধনটা খুবই দৃঢ় হয় মানে বন্ধুত্ব খুবই শক্তিশালী হ্যাঁ সো ভাঙতে খুবই কষ্ট হয় সেই জন্য এরা নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে কাজ করে কিছু রিজন বলবা আকার ছোট হচ্ছে তারপর হচ্ছে পি অরবিটালটা আংশিক পরিপূর্ণ অধিক সুস্থিতিশীল সিগমা বন্ধনের পর যে পাইটা গঠন হয় সেখানে সুষম বিন্যস্ত হয় এটা বলবা তারপর ত্রিবন্ধনটা খুবই সুদৃঢ় হয় যদি মানটা মনে রাখতে পারো আরো ভালো 945 কিলোজুল পার মোল বন্ধন দূরত্বটাও বেশ সুবিধার সো এই জন্য নিষ্ক্রিয় হয়ে থাকে ঠিক আছে তবে একটা জায়গায় নাইট্রোজেন ভাঙে সেটা হচ্ছে বজ্রপাতের সময় নাইট্রোজেন আর অক্সিজেন বজ্রপাতের সময় এখানে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড প্রাকৃতিকভাবে তৈরি হয় মানে বিদ্যুৎ চমকাইলে তখন এই যে NO তৈরি হয়ে যায় ঠিক আছে সো এটা প্রাকৃতিকভাবেই হয়ে থাকে ঠিক আছে এই ব্যাপারটা খেয়াল রাখো তখন একটা বন্ধনটা ভেঙে যায় সো ফসফরাসের এই দুইটা ফসফরাসের বিক্রিয়াগুলো কেন জানি ইঞ্জিনিয়ারিং গুলো বেশ পছন্দ করে P2O3 আর একটা আছে P2O5 এটা গঠন হয় কিন্তু আমি যদি বলি ভাই N2O3 এটা গঠন হয় বাট N2O5 কেন গঠন হয় না এই কোশ্চেনটা ওই যে ডি এর ব্যাখ্যা দিয়ে তোমরা দিবা ফসফরাস তৃতীয় পর্যায়ের মৌল 3D আছে নাইট্রোজেন দ্বিতীয় পর্যায়ের মৌল 2D নাই রিজন ডান তোমরা এটা আমাকে ব্যাখ্যা দিবা হাইড্রাইড গঠন নাইট্রোজেন হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি করে এই বিক্রিয়াটা চতুর্থ অধ্যায়ে খুব দেখবা এটার নাম হচ্ছে হেবার-বস প্রণালী দিয়ে আমাদের নাইট্রোজেন অ্যামোনিয়া তৈরি এখানে প্রভাবক হিসেবে লাগে আয়রন সব লাগে এই বিক্রিয়ার কিচ্ছু বাদ দেওয়া যাবে না সব ইম্পর্টেন্ট এই বিক্রিয়া এবার একটা কোশ্চেন আছে অ্যামোনিয়ার ফসফিন মানে দেখো অ্যামোনিয়া হচ্ছে গ্রুপ 15 এর মৌল নাইট্রোজেন ফসফরাসও গ্রুপ 15 এর মৌল বাট নাইট্রোজেনটা হচ্ছে উপরে আর ফসফরাস হচ্ছে নিচে সো এখানে একটা আকারের ব্যাপার আছে দেখো নাইট্রোজেন হচ্ছে পারমাণবিক সংখ্যা 7 ফসফরাসের 15 খেয়াল করো তো ভাইয়া 7টা ইলেকট্রন দিতে দুইটা পর্যায় প্রথমটায় দুইটা পরেরটায় 5টা দিলেই হয়ে যাচ্ছে মানে এর পর্যায় 2 মানে দুইটা গোল আকারলেই ডান ফসফরাসে 15টা ইলেকট্রন দিতে আমার গোল কয়টা আগাইতে হচ্ছে আমি জানি 2টা থাকে পরেরটায় 8টা থাকে তারপর 5টা থাকে মানে এখানে 3টা পর্যায়ে আঁকা লাগতেছে মানে 3টা গোল দেওয়া লাগতেছে কোনটার আকার বড় ফসফরাসের আকার বড় এই ফসফরাসের আকার বড় নাইট্রোজেনের আকার ছোট নাইট্রোজেন বানাইলো কি NH3 ফসফরাস বানাইলো কি PH3 দুইজনেরই এক জোড়া লোন পেয়ার আছে লোন পেয়ার কেমনে বের করব ভাইয়া লোন পেয়ার বের করব নাইট্রোজেনের ইলেকট্রন কয়টা ছিল 5টা 3টা বন্ধনে 3টা গেছে লাস্ট শেলের যোজ্যতা ইলেকট্রনের কথা বলতেছি যোজ্যতা ইলেকট্রন নাইট্রোজেনের 5টা হাইড্রোজেনের 3টা বন্ধনে 3টা দিছে 2টা ইলেকট্রন মুক্ত আছে তাহলে 2টা মিলে একটা লোন পেয়ার হয় সো এটারও একটা এরও সেম ভাবে বের করবে একটা দ্রুত টানতেছি লোন পেয়ার বুঝাইছি সো খেয়াল করো সবকিছু সেম লোন পেয়ার ওরও একটা এরও একটা এটাও গ্রুপ 15 এটাও গ্রুপ 15 পার্থক্য কোথায় এটার আকার হচ্ছে বড় না সরি ছোট কারণ এটা হচ্ছে ইলেকট্রন 7টা দুইটা ঘর দিয়ে করে ফেলা যাচ্ছে 2-5 আর এটার হচ্ছে আকার বড় যার আকার ছোট মনে রাখবা তার খাড়ধর্মিতা বেশি তাহলে আকার ছোট কার তাহলে নাইট্রোজেন NH3 এটার হচ্ছে খাড়ধর্মিতা বেশি কেন বেশি এইটার ব্যাখ্যা তোমরা একটু চিন্তা করলে পেয়ে যাবা সো এই যে এটার আকার ছোট উভয়ই খাড়ধর্মী ঠিক আছে উভয়ই খাড়ধর্মী সো উভয়ই লোন পেয়ার ইলেকট্রনটা এই হাইড্রোজেন প্লাসকে দান করতে পারে দান করলে এই যে এর লোন পেয়ার ইলেকট্রন যখন হাইড্রোজেনকে দিবে আগের চিত্রে দেখাইছি কি হইলো এত জুম হয়ে গেল কেন আচ্ছা ঠিক আছে এর লোন পেয়ার ইলেকট্রন যখন হাইড্রোজেনকে দিবে ঠিক আছে তখন নাইট্রোজেনের লোন পেয়ারটা হাইড্রোজেনের দিকে চলে যাচ্ছে তাই ওই বরাবর একটা তীর চিহ্ন থাকবে এই যে লোন পেয়ার চলে যাচ্ছে সেম ভাবে ফসফরাসেরটা দিবে যখন ওই বরাবর তীর চিহ্ন থাকবে তাহলে NH3 থেকে NH4+ PH4+ সো এটা অ্যামোনিয়াম আয়ন এটা ফসফোনিয়াম আয়ন
সো দিল ঠিক আছে, বাট কোনটা বেশি ক্ষারধর্মী? যে লোন পেয়ার ইলেকট্রন দান করে তাকে ক্ষার বলা হয়। লুইস তত্ত্ব পরিবেশ রসায়নে পড়বো, যে লোন পেয়ার ইলেকট্রন দান করে তাকে ক্ষার বলে। সো এর লোন পেয়ার ইলেকট্রন হাইড্রোজেনকে দিচ্ছে, এও লোন পেয়ার ইলেকট্রন হাইড্রোজেনকে দিচ্ছে, তাহলে ক্ষার। কোনটা বেশি ক্ষারধর্মী? যার আকার ছোট, আকার ছোট কার? নাইট্রোজেনের। সো অ্যামোনিয়া বেশি ক্ষারধর্মী, তাহলে অ্যামোনিয়াটা বেশি ক্ষারধর্মী। অ্যামোনিয়াম তো না, অ্যামোনিয়া, এই যে অ্যামোনিয়া, এটা বেশি ক্ষারধর্মী, ঠিক আছে। এই যে অধিক ক্ষারধর্মিতা কেন প্রদর্শন করে? সো ওই যে আকার ছোট, দ্বিতীয় কারণ ফসফরাসের পারমাণবিক ব্যাসার্ধ 0.11 ন্যানোমিটার, মানগুলো বলছে। নাইট্রোজেনের 0.07, নাইট্রোজেনের আকার ছোট। আর একটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার মান। সো ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা 2.1, নাইট্রোজেনের হচ্ছে 3। তো যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সে হচ্ছে অধিক ক্ষারধর্মী, ঠিক আছে। তড়িৎ ঋণাত্মকতা পড়ি নাই এখনো। হ্যালাইডের আদ্র বিশ্লেষণ, হ্যালাইডের আদ্র বিশ্লেষণ দেখবা, প্যারা নাই, সমস্যা নাই, এটা দেখবা। এত বিক্রিয়া আসলে এই যে আগানো যাচ্ছে না, আমি পড়া আগাইতে পারতেছি না, 2টা লেকচার হয়ে যাচ্ছে, কিন্তু তোমাদের পুরোটা দেখানো হচ্ছে। সো PCl5 পানি, এটার সাথে এই বিক্রিয়াটা দেখবা। অ্যালকোহলের আমাদের জৈব রসায়নে মানে জৈব যৌগে অ্যালকোহলের রিয়াকশনে এই বিক্রিয়াটা পাবা। সো PCl5 পানির সাথে যখন বিক্রিয়া করে, সো খেয়াল রাখবা পানি, তাহলে এখানে একটা H আছে, এখানে একটা Cl আছে, হাইড্রোজেন ক্লোরিনকে অনেক ভালোবাসে, সো HCl হয়ে গেছে, আর এখানে POCl3 হবে, ঠিক আছে, ফসফরাস অক্সোক্লোরাইড। আবার POCl3 পানির সাথে বিক্রিয়া করে H3PO4 বানায়। সো এই বিক্রিয়াটা কেন এইরকম স্টার মার্ক করলাম? ইম্পর্টেন্ট, ঠিক আছে, H3PO4 তৈরির বিক্রিয়াটা ইম্পর্টেন্ট। ওকে, সো আগেরটা না পড়লেও হবে, এটা দেখো, সমস্যা নাই। পি ব্লকের গ্রুপ 16, গ্রুপ 16 হচ্ছে আমাদের চালকোজেন গ্রুপ, গ্রুপ 16 ও এসএসসিতে পড়ে, মনে রাখলাম, আকরিক উৎপন্নকারী, সব কিছু এখানে লেখা আছে। ওকে, সো এখানে বিক্রিয়াগুলো কেমনে আছে, বিক্রিয়াগুলো এত আমি দেখাবো না, মানে এখানে একটা ছক দেওয়া আছে, তোমাকে আমি এটা পড়তে সাজেস্ট করবো না, কারণ এখানে অনেক রকম ঝামেলা পূর্ণ বিক্রিয়া থাকতে পারে। তুমি জাস্ট দেখবা কি যে ইম্পর্টেন্ট কোনগুলা তোমার দেখে মনে হয়। সালফার ডাইঅক্সাইড যখন পানির সাথে বিক্রিয়া করে H2SO3 বানায়, এটা ইম্পর্টেন্ট লাগতেছে, হ্যাঁ এটা পড়া লাগবে। পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কি বানাইতে পারে, তুমি প্লাস মাইনাস ভাঙবা, ভেঙে প্লাসের সাথে মাইনাস দিবা, মাইনাসের সাথে প্লাস দিবা। সো আমরা দেখতেছি সালফার ডাইঅক্সাইড হচ্ছে একটা অ্যাসিড, ভাই একটা অ্যাসিড, এইটাই কি একটা ক্ষার। সো অ্যাসিড ক্ষারের বিক্রিয়া আমি জানি পানি তৈরি হবে, আগে পানি লিখে ফেলবো, আর একটা লবণ তৈরি হবে, সো এই হচ্ছে লবণ, ডান, সোজা হিসাব। সো সালফার ডাইঅক্সাইডও একটা অ্যাসিড, পটাশিয়াম হাইড্রোক্সাইডের যখন যে বিক্রিয়া করবে এটাও লবণ পানি উৎপন্ন করবে, ঠিক আছে, এইভাবে চিন্তা করবা। সো তারপর সেলেনিয়াম অক্সাইড, সেলেনিয়াম অক্সাইড আবার কি চেঞ্জ হবে? সেলেনিয়াম অক্সাইড সালফার ডাইঅক্সাইড, ও SSC-তে পড়ে, দেখো সালফারের জায়গায় যা সেলেনিয়াম আসলে কি হবে, ওই সালফারের জায়গায় যা সেলেনিয়াম বসাবা, হয়ে গেল, বিক্রিয়া শেষ। একটা পড়লেই ডান। এই যে সালফারেরটা পড়বা 2 আর 3, এটা হচ্ছে একটা পার্থক্য আছে, এটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড জারণ মান 2 ভাগে চেঞ্জ আছে, একটা পড়বা, বাকিগুলো এমনি মনে থাকবে। ওকে, এই সাইডে আসো, যখন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে তখন কি কি তৈরি হয়? ওকে, এখানে পানি তৈরি হয়, H2TE, হাইড্রোজেন টেলুরিয়াম সালফাইড, এইগুলো তৈরি হয়। তারপর ধাতুর সাথে বিক্রিয়া করে এই যে সোডিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, এই যে অক্সিজেন দেখাইছি না, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অক্সাইড কি ক্ষারীয়, ম্যাগনেসিয়াম অক্সাইড ক্ষারীয়, সো এগুলো সব ক্ষারীয়, ঠিক আছে, ধাতুর অক্সাইড এগুলো সব ক্ষারীয়। আচ্ছা, এখানে হ্যালাইডের বিভিন্ন প্রকারভেদ দিছে, মোনোহ্যালাইড, ডাইহ্যালাইড, টেট্রাহ্যালাইড, হেক্সাহ্যালাইড, দেখো নাম্বার অনুযায়ী নামকরণ হয়েছে, ঠিক আছে, নাম্বার অনুযায়ী নামকরণ হয়েছে। এইগুলো বুঝবা না এখন, ঠিক আছে, এগুলো বুঝবা না, এগুলো হচ্ছে আমাদের পরিবেশ রসায়নের টপিক, এখানে চলে আসছে, এগুলো দরকার নাই। আচ্ছা, গ্রুপ 17-তে আসে। গ্রুপ 17 হচ্ছে হ্যালোজেন, হ্যালোজেনের কিছু বৈশিষ্ট্য আমাদের পড়া লাগবে, সেইগুলো একটু বলে দিই। হ্যালোজেনের বৈশিষ্ট্য হচ্ছে ভাইয়া এই জায়গা থেকে মনে রাখবা, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। সো ফ্লোরিন আর ক্লোরিন এই দুইটা হচ্ছে প্রথম দুইটা, এই দুইটা হচ্ছে গ্যাস, ব্রোমিন হচ্ছে লিকুইড বা তরল, আয়োডিন হচ্ছে সলিড বা কঠিন। এটা একটা রিজন বলতেছে, এটা একটা পড়তে হবে যে ফ্লোরিন ক্লোরিন প্রথমটা হচ্ছে গ্যাস, পরেরটা হচ্ছে ব্রোমিনটা লিকুইড, এটা হচ্ছে সলিড। সো ফ্লোরিনের কালার কি? ফ্লোরিনে ফ আছে না, এটার কালার হচ্ছে ফিকে হলুদ, তুমি আলাদা করে লিখো, আমি এই জায়গায় লিখে দিচ্ছি ফিকে হলুদ।
ক্লোরিনের কালার হচ্ছে সবুজ আভ নীল টাইপ, সবুজ আভ নীল না হলুদ, সবুজ আভ হলুদ সম্ভবত, ঠিক আছে, এর মধ্যে লেখা আছে, পেয়ে যাবো এখনই। ব্রোমিনের কালার হচ্ছে লাল, এটা আমরা অর্গানিকে অনেক ইউজ করব, ব্রোমিন অ্যালকাইনের অ্যালকিনের ব্রোমিন পরীক্ষা। আয়োডিনের কালার হচ্ছে বেগুনি। সো এই কালার আর এটার হচ্ছে ভৌত অবস্থাটা আমরা জানা লাগবে, ঠিক আছে। সো এই ব্যাপারটা একটু খেয়াল রাখবা। আর মনে রাখবা ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলে একটা কথা আছে, কোনো পরমাণুর ভর যত বাড়ে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল তত বাড়তে থাকে। তাহলে আমি যদি ফ্লোরিনের পারমাণবিক ভর বের করি, ভাই আমরা যদি ফ্লোরিনের শুধুমাত্র ফ্লোরিনের হচ্ছে 19, তাহলে দুইটা ফ্লোরিনের জন্য হচ্ছে 38। আর আমি যদি ক্লোরিনেরটা বের করি, ক্লোরিনের একটা ক্লোরিনের জন্য জানি 35.5, দুইটার জন্য জানি 71। তোমার করছে আমার কোশ্চেন কার ভ্যান ডার ওয়ালস বল বা ফোর্স বেশি? ভাই একটা কথা বলছে, যার পারমাণবিক ভর বেশি তার ভ্যান ডার ওয়ালস ফোর্সের মানটাও বেশি। এবার বলে ফেলবা এটা, ঠিক আছে। সো আমাদের ক্লোরিনেরটা 71, সোর ভ্যান ডার ওয়ালস ফোর্সটা বেশি। এবং এরা হচ্ছে হ্যালোজেন যে মৌলগুলো, এরা শক্তিশালী জারক, ঠিক আছে, এরা শক্তিশালী জারক। শক্তিশালী জারক মানে কি? এরা ইলেকট্রন জারক মানে কি? যে ইলেকট্রন গ্রহণ করে। জারক মানে কি? যে ইলেকট্রন গ্রহণ করে। দেখো ফ্লোরিনের কথা যদি আমি বলি, ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা 9, তাহলে 1s2 2s2 2p5। দেখো লাস্ট শেলে ওর ইলেকট্রন 7টা, যদি একটা সে নিতে পারতো 8টা হয়ে যেত, তাইলেই তো নিষ্ক্রিয় মৌল, সে নিয়নের মতো হয়ে যাইতো। সো ওর একটা দরকার, ও গ্রহণ করে। যে জারণ ইলেকট্রন খুব সুন্দর মতো গ্রহণ করে তাকে জারক বলে। সো ওরা ইলেকট্রন খুব সুন্দর মতো গ্রহণ করে, সো এদেরকে আমরা সুন্দর জারক বা কি বলছে, শক্তিশালী জারক বলছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সো এই বিক্রিয়াগুলো দেখবা। আন্তঃহ্যালোজেন একটা বিক্রিয়া আছে, সো হ্যালোজেন বিক্রিয়াগুলো আমরা দেখব। হ্যালোজেন হাইড্রোজেন হ্যালাইড বানাবে, যেমন হাইড্রোজেনের সাথে যদি বিক্রিয়া দেয় কিভাবে হবে, হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন এমনি থাকে, ক্লোরিন হচ্ছে এইভাবে থাকলো, তাহলে এখানে কি তৈরি হবে? এখানে তৈরি হবে 2H3। এটাই বলছে হাইড্রোজেন হ্যালাইড, এই যে হাইড্রোজেন হ্যালোজেনগুলোকে একবারে এক্স দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এটা হাইড্রোজেন হ্যালোজেন, বুঝছো? এটাই বলছে, প্যারা নাই। তারপর আমাদের যে বিক্রিয়াটা দিছে এটা হচ্ছে অসামঞ্জস্যতা বিক্রিয়া। এইটা আমরা এখানে পড়বো না, এটা আমি রেফারেন্স দেব, পরিমাণগত রসায়নে পড়া হবে। তোমাদের কাজ হবে জাস্ট একটু রিডিং করে রাখা। কঠিন লাগবে কেন? কারণ গুছানো নাই, বইয়ে কিচ্ছু গুছানো নাই, এটা এখন পড়ার দরকার নাই, পড়ো না, এই অধ্যায়ে আসবেও না এখান থেকে কোশ্চেন। পি ব্লকের 18 এর মৌলসমূহের রাসায়নিক ধর্ম। আচ্ছা 18 মানে কি? নিষ্ক্রিয় মৌল। আমরা আগেই শিখে আসছি নিষ্ক্রিয় মৌল হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। সো এগুলো নিষ্ক্রিয় মৌল। নিষ্ক্রিয় মৌল কেমন আচরণ করে ভাইয়া? ইনার্ট। ইনার্ট মানে এরা কারোর সাথে রিয়াকশন দেয় না, রিয়াকশন দেয় না সাধারণত। কিছু কিছু যৌগ নিষ্ক্রিয় মৌল রিয়াকশন দেয়। সো এদের মধ্যে সব থেকে বেশি যে নিষ্ক্রিয় মৌলটা রিয়াকশনের প্রতি অ্যাট্রাকশন দেখায় সে হচ্ছে জেনন। তো জেনন হচ্ছে ভালোবাসা দেখায় অন্যান্য মৌলের ক্ষেত্রে, সেই জন্য দেখো কি হয়েছে, এবং জেনন ফ্লোরিনের সাথেই বেশি রিয়াকশন দিয়ে থাকে। সো জেনন যখন ফ্লোরিনের সাথে রিয়াকশন দেয়, সে 3 ধরনের ফ্লোরাইড যৌগ গঠন করে। জেনন ডাইফ্লোরাইড, জেনন টেট্রাফ্লোরাইড, জেনন হেক্সা ফ্লোরাইড। 2 হলে ডাই, 4 হলে টেট্রা, 6 হলে হেক্সা। সো এইগুলো সে তৈরি করে। সো টেম্পারেচারগুলো দেখে নিবা। ফ্লোরিনের সাথে অধিক সক্রিয়, কারণ কি? উচ্চ তাপমাত্রায় নিকেল প্রভাবকের উপস্থিতি জেনন ডাইফ্লোরাইড এগুলো তৈরি করে। এখন জেননই কেন বিক্রিয়াটা দেখাইতেছে? কেন আমার আরও তো আছে, হিলিয়াম আছে, নিয়ন আছে, আর্গন আছে, ক্রিপ্টনও তো আছে, এও তো বড়। জেননই কেন দেখাইলো? জেনন দেখায় এই কারণে, এটার পর্যায় 2, সরি এটার পর্যায় 1, তুমি খেয়াল করে দেখো 1 নম্বর পর্যায়, 2 3 4 5 নম্বর পর্যায় মানে বুঝো এটার আকার 5 নম্বর পর্যায় মানে 5টা ঘর, এটার 5টা ঘর আঁকতে হবে এটার আকার। ভাই কত বড় আকার এটার, কত বড় মানে এই লাস্ট ইলেকট্রন কই আছে বলো তো? জেননের লাস্ট ইলেকট্রনটা এইখানে আছে, আর প্রোটন কোথায় আছে? এইখানে আছে। তুমি চিন্তা করো এই প্রোটনের সাথে এই যে ইলেকট্রনটা এই জায়গায় ঘুরতেছে, এই ইলেকট্রন কত দূরে, অনেক বেশি ডিস্টেন্স। অনেক বেশি ডিস্টেন্স হইলে এই প্রোটন আর এই ইলেকট্রনের ভালোবাসা তো থাকবে না, অনেক দূরে চলে গেছে না, অনেক বেশি ডিস্টেন্স হয়ে গেছে, তাহলে ভালোবাসা থাকবে না বলতে এদের দুইজনের মধ্যে আকর্ষণটা তীব্র থাকবে না। তাহলে এই জায়গার যে ইলেকট্রন আছে সে একটু ঝাঁকা নাকা খাইলেই আর একজন দ্বারা আকৃষ্ট হয়ে অ্যাট্রাক্ট হয়ে চলে যাবে,
কারণ এর প্রোটনের সাথে এর তেমন অ্যাট্রাকশন নাই, অনেক দূরে। দ্যাটস ওয়াই জেননের আকার অনেক বড়, লাস্ট শেলের ইলেকট্রনের সাথে কেন্দ্রের যে প্রোটনের মানে নিউক্লিয়াসের আকর্ষণটা কম, দ্যাটস ওয়াই, যেহেতু আকার বড়। সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে অন্য মৌল যখন এসে ইনসিস্ট করবে ওকে তাপমাত্রা দিবা, প্রভাবক দিবা, তখন ও রিয়াকশন করে ফেলবে। সো ফ্লোরিন এসে ইনসিস্ট করে, ফ্লোরিনেও তো একটা ইলেকট্রন দরকার না, ফ্লোরিনের 9টা করে, মনে আছে? 10টা হইলেই হইতো। তো জেননের সাথে ও হচ্ছে 3 ধরনের বিক্রিয়া করে যৌগ গঠন করে ফেলবে। আশা করি বুঝছি, এই কোশ্চেনটা আসতে পারে। নিষ্ক্রিয় মৌলের মধ্যে জেনন আবার কেন সক্রিয়তা দেখায় বিক্রিয়ার ক্ষেত্রে? সো আশা করি বুঝছি। আকার বড়, লাস্ট শেলের সাথে কেন্দ্রীয় মৌলের, লাস্ট শেলের ইলেকট্রনের সাথে কেন্দ্রীয় মৌলের কেন্দ্রের নিউক্লিয়াসের আকর্ষণ কম, এটাই। সো পি ব্লক শেষ করছি, আমরা ডি ব্লকে চলে যাব। সো পি ব্লক পর্যন্ত আজকের ক্লাসটা এখানে থাকবে। আর একটা কথা বলে দিই, আন্তঃহ্যালোজেন যৌগ বলে কি একটা পড়া আছে তোমাদের, এই পড়াটা একটু দেখে নিবা। আন্তঃহ্যালোজেন যৌগ, হ্যাঁ। সো আন্তঃহ্যালোজেন যৌগ কাকে বলে? দেখো ভাইয়া, আন্তঃহ্যালোজেন মানে কি? হ্যালোজেন যৌগ তো বুঝি, যেমন এই যে হ্যালোজেন HCl মানে হ্যালাইড, এটাকে বলে হ্যালাইড যৌগ। হাইড্রোজেন, এটাকে কি ভাবে প্রকাশ করা যায়? HX। কিন্তু আন্তঃহ্যালোজেন মানে দুইটা মৌলই হ্যালোজেন থাকবে, দুইটা মৌল হ্যালোজেন মানে ভাই IF5। দেখো এটা আয়োডিন একটা হ্যালোজেন মৌল, 5 ফ্লোরিনও একটা হ্যালোজেন মৌল, এইটাকে বলবা আন্তঃহ্যালোজেন যৌগ। IF7 দেখো ভাইয়া, এটাকে বলা হবে আন্তঃহ্যালোজেন যৌগ। তোমাকে IF7 দিয়ে বললো এটা কি ধরনের যৌগ? আন্তঃহ্যালোজেন, কারণ দুইটাই হ্যালোজেন। সো এটাই বলছে, হ্যালোজেন সদস্যদের মধ্যে সমযোজী আন্তঃহ্যালাইড গঠন করে। এখন কেন সমযোজী হইলো ভাইয়া? তোমাকে এটাও বলছিল যে যখন অধাতু অধাতু বিক্রিয়া করে সেটাকে সমযোজী বলা হয়। দেখো আয়োডিনও অধাতু, ফ্লোরিনও অধাতু, দ্যাটস মিন এটা অধাতু অধাতু বিক্রিয়া করছে, জন্য এটাকে সমযোজী বলা হয়। প্রত্যেকটা কথা বুঝতে হবে, ঠিক আছে? সমযোজী, ঠিক আছে? সো এই রিয়াকশনটা তোমরা এটা দেখবা, এখানে কে পিকে এগুলো সব চতুর্থ অধ্যায়ের পড়া। অসামঞ্জস্যতা এটাও বলছি ভাই, এখন পড়ার দরকার নাই, বোঝার দরকার নাই, তোমরা বাকিগুলো দেখে নিও। সো এখানে একটা জেনে নাও আছে। সো যাই হোক, আমরা আশা করি এইখানে আমাদের এস আর পি ব্লকের যাবতীয় ধর্ম পড়াইছি ভাই। এটা আসলেই একটা বোরিং টাইপের ক্লাস হতে পারে কারণ তোমার কাছে, কারণ এই যে বিক্রিয়াগুলো এত আসেও না ডিটেলসে। তোমার যে জায়গায় ফোকাস করা লাগবে এইচএসসির জন্য, আমরা এখন ওই জায়গায় যাই নাই, যাবো আস্তে আস্তে। তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ওখানে। বাট এইগুলো তোমার ছিল মানে যাওয়ার আগে প্রি রিকুইজেশন বলে যেগুলো, সেইগুলো আমরা প্রথম 2 লেকচারে দেখে নিলাম। পরের ক্লাস থেকে আমরা একদম হিট করব আমাদের টু দ্য পয়েন্ট। সো আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগছে, ভালো লাগলে ভাইকে জানাই দিও। সো থ্যাংক ইউ ক্লাসটা দেখার জন্য।